হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং মহাকোশ অভিকর্ষ চ্যাপ্টারের আরেকটা ক্লাসে ভাইয়ার পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমার সাথে অলরেডি অনেকে কানেক্ট হয়ে গেছেন, সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন। রমজান মাস দেখতে দেখতে প্রায় অর্ধেকের মতো চলে গেল, আর অর্ধেকের মতো বাকি। সো এবং একই সাথে কিন্তু আপনাদের এইচএসসি যে যাত্রা, জীবনের যে এইচএসসি নামক অধ্যায়, সেই অধ্যায়েরও কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ অলমোস্ট চলে যাচ্ছে। বাকি অর্ধেক পরিমাণ রাস্তা বাকি আছে। তো প্রথম অর্ধেক সবসময় হচ্ছে অগোছালো থাকে। যেভাবে চলতে চাই সেভাবে চলা হয় না। বুঝে উঠতে সময় লাগে, খাপ খাইয়ে নিতে সময় লাগে। এবার যতক্ষণে বুঝা উঠা হয়ে যায়, ততক্ষণে হচ্ছে জমে থাকা পড়ার পরিমাণ অনেক বেড়ে যায় এবং সামনের দিকে রিমেইনিং পার্ট সেটাও আসলে অনেক বেশি রয়ে যায়। থ্যাংক ইউ। লাগবে না ওইটা। তো আমরা আমাদের এইচএসসি যাত্রার মধ্যে অলরেডি অনেকগুলো মাস আমরা হ্যাঁ, পাশেরটা ওকে। তো অনেকগুলো মাস আমরা অলরেডি কাভার করে আসছি এবং অনেকগুলো চ্যাপ্টারও কাভার করা হয়ে গেছে, বাট বেশি অনেকখানি চ্যাপ্টার আবার বাকিও রয়ে গেছে। এভাবে আমাদের যাত্রাগুলো চলবে। এনিওয়েজ আমরা কাজ করতেছিলাম মহাকোশ অভিকর্ষ এই চ্যাপ্টারটাতে, এবং এই চ্যাপ্টারটাতে আমরা অলরেডি মোস্ট প্রবলি 5টা ক্লাস করে আসছি। আজকে আমাদের 6 নাম্বার লেকচার 6, অর্থাৎ 6 নাম্বার ক্লাস। সোফার আমরা যা যা করছি সেটা একটু ছোট করে বলবো, তারপর আমরা কিছু সিকিউ সলভ করব। আজকে আমাদের মেইন কাজ হচ্ছে মহাকোশ অভিকর্ষ চ্যাপ্টারে সিকিউ সলভ করা, এবং টিচার কার্ড আপনারা অলরেডি জানেন। তো সিকিউ সলভিং ক্লাস, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমাদের কি ফুল সিলেবাসের পরীক্ষা হবে? এখন পর্যন্ত শর্ট সিলেবাসের কোনো ঘোষণা আসে নাই, এবং আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি পার্সোনালি বিলিভ করি এইচএসসি 26 ব্যাচ ফুল সিলেবাসে পরীক্ষা দিবে, আমার বিশ্বাস। এবং এখন পর্যন্ত সেই ওয়েতেই সবকিছু আগাচ্ছে। সো ফুল সিলেবাস এটা ধরে রাখাটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে? তো আমাকে জিজ্ঞেস করছে এটাই কি লাস্ট ক্লাস কিনা। না, এটাই লাস্ট ক্লাস না। এই চ্যাপ্টারের উপর আরেকটা ক্লাস আছে, এটা হচ্ছে অ্যাডমিশন ক্লাস, অর্থাৎ অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস। আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট ক্লাস, মানে লাস্ট ক্লাসের আগের ক্লাস। অলরেডি আপনারা জেনে অবাক হবেন যে আমি কিন্তু প্রায় সকাল থেকে, ভোর থেকেই হচ্ছে, ভোর বলবো, ভোর বলে ভুল হবে, অনেক আগ থেকেই হচ্ছে আপনাদের ক্লাস নেওয়া শুরু করছি আজকে। প্রায় মনে হয় কয়টা, 10:15 না কয়টা থেকে আপনাদের ক্লাস নিচ্ছি। তো ওই আপনাদের ক্লাস নিচ্ছি বলতে রেকর্ড করছি আর কি। আপনাদের এই মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের জন্য আমি রেকর্ড করছি, অনেকক্ষণ ধরে রেকর্ড করলাম। রেকর্ড করেই তো মাত্র 5-10 মিনিট আগে রেকর্ড শেষ করলাম, তারপর আবার আপনার সাথে লাইভে জয়েন করলাম। রেকর্ডে হচ্ছে আমি অনেকগুলো সিকিউ সলভ করছি, প্রায় 6টা সিকিউ রেকর্ডে সলভ করছি। কারণ আমি হচ্ছে যে আপনাদের জন্য আজকে লাইভ ক্লাসে খুব বেশি সিকিউ করাবো না, 2টা সিকিউ করাবো ভালো ভালো দেখে। 6টা সিকিউ আপনারা হচ্ছে রেকর্ডে পাবেন। ভাই এতক্ষণ ধরে 1 ঘন্টার কাছাকাছি ধরে আমি রেকর্ড করছি। ঠিক আছে? তো আজকে আমরা কি করব, 2টা সিকিউ করব, কিন্তু সাথে এক্সট্রা কিছু জিনিস দেখব, যেই জিনিসগুলো বইতে গোছানো আকারে নাই, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রশ্ন আসার অনেক চান্স আছে। তো ওই জিনিসগুলো পড়লে আপনার কাছে খুবই ভালো লাগবে, এবং আপনাদের দেখবেন অনেক কিছুতেই খটকা লাগে, ওই খটকাগুলো আজকে দূর হয়ে যাবে। ফার্স্ট আমরা 2টা সিকিউ সলভ করব। প্রথমটাই হচ্ছে নটরডেম কলেজ থেকে আসা 2024, মানে লাস্ট ইয়ারে আসা প্রশ্ন। এটা সলভ করব, তারপর আরেকটা সিকিউ সলভ করব। আর সব ধরনের সিকিউই কিন্তু রেকর্ডে সলভ করে দেওয়া আছে, ভাইয়া লাস্ট কিছুক্ষণ ধরে টানা রেকর্ড করলাম। তো চলেন আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, নর্ডেম কলেজ 2024, আমাদের প্রথম প্রবলেমটা যদি একটু চিন্তা করি, এই অঙ্কটা একটু জটিল। ঠিক আছে, আমাদেরকে একটু চিন্তা করতে হবে। টিবিয়ার নামক একটা গ্রহ, এই গ্রহকে কেন্দ্র করে উপগ্রহটা 30 দিনে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। দ্যাট মিনস আমাকে কি দেওয়া আছে, আমাকে হচ্ছে পর্যায়কাল দিয়ে দেওয়া আছে 24, সরি 30 দিন। আচ্ছা, তারপর বলছে এই উপগ্রহটার, টিবিয়ান নামক গ্রহকে কেন্দ্র করে একটি উপগ্রহ এতদিনে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। উপগ্রহটার রেডিয়াস দেওয়া আছে 3200 কিলোমিটার। আচ্ছা, তারপর এইটার পৃষ্ঠে মুক্তি বেগ কত সেটা দিয়ে দিছে 3.6 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আমাকে জিজ্ঞেস করছে উপগ্রহটির ঘনত্ব কত। আমার প্রথম প্রশ্ন কি, উপগ্রহটার ঘনত্ব কত? তাহলে চলেন আমরা সলিউশনে যাই। আমরা দেখেন মুক্তি বেগ সমান সমান আমরা কি জানি, মুক্তি বেগ হচ্ছে √2 GM ডিভাইডেড বাই R।
এইটা হচ্ছে মুক্তিবেগ, সেটা আমরা জানি, তাই না? রেকর্ড ক্লাস কোথায় পাবো? অনেকে কমেন্ট করছে। রেকর্ড ক্লাস হচ্ছে আমরা অ্যাপেই পাবেন, মানে আজকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের আজকের ক্লাসটা হয়তো আপনাদের অ্যাপে ঢুকলে কি থাকে, লাইভ ক্লাস 1, তারপর কিছু অ্যানিমেটেড ভিডিও ক্লাস এগুলো থাকে, তারপর লাইভ ক্লাস 2, লাইভ ক্লাস 3। যেমন আজকেরটা কি লাইভ ক্লাস 6 এ পাবেন। লাইভ ক্লাস 6 এর পরেই আপনি একটা রেকর্ডেড ক্লাস পাবেন, অ্যাপের মধ্যেই পাবেন। ওইখানে হচ্ছে সবগুলো সিকিউ দেওয়া আছে এবং খুবই ভালো ভালো প্রবলেম করা। ওটা আপনারা দেখে নিলে আপনাদের কনফিডেন্স লেভেল ভালো হবে, গ্রো করবে। সো আমরা এখানে তাহলে দেখি আমরা এটা থেকে কি করতে পারি। আমরা এটা দেখেন করতে পারি VE স্কয়ার ইজ ইকুয়ালস টু 2GM ডিভাইডেড বাই R। এখান থেকে আমরা M শুধু ভরটা বের করে ফেলতে পারি, VE স্কয়ার ইনটু R ডিভাইডেড বাই 2G, তাই না? তাহলে আমরা এখান থেকে যদি কাজ করি, VE কত পাইছিলাম? 3.6 কিলোমিটার, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 3 তার স্কয়ার। আর আমাকে বলে দেওয়া 3200 কিলোমিটার, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 3 গুণ হবে আবার 2G, 2 ইন্টু 6.673 10 টু দি পাওয়ার মাইনাস 11। এই তো হয়ে গেল। তাহলে এখান থেকে ভরটা কত সেটা আমাদের চলে আসা উচিত। দেখি আমাদের ভর কত বের হয়। ও ক্যালকুলেটর ইজ মিসিং। ক্যালকুলেটর লাগবে ভাইয়া, একটু ক্যালকুলেটর দেখতেছি। তো আমাদের ক্যালকুলেটর চলে আসতেছে খুবই দ্রুত। কেউ কি করতে পারছেন? কেউ করলে করে থাকলে একটু ভাইয়াকে কমেন্ট করে জানান। ভাইয়া ক্যালকুলেটর অভাবে হচ্ছে। আচ্ছা, ঐশী ঐশী বড়ই ও করে ফেলছে 3.108, ও করে ফেলছে 3.108। আচ্ছা, এক একজনের এক একটা আসছে, সো একটু কনফিউজড আমি। থ্যাংক ইউ ভাইয়া। তো আমি একটু করে বলি হ্যাঁ কত আসে। প্রথমত হচ্ছে 3.6 10 টু দি পাওয়ার 3 তার স্কয়ার ইন্টু 3200 10 টু দি পাওয়ার 3, 2 ইন্টু 6.673 10 টু দি পাওয়ার মাইনাস 11। হ্যাঁ ওইটাই 3.107, যাই হোক 107 108 কাছাকাছি। 3.107 10 টু দি পাওয়ার 23 এত কেজি। আমরা তাহলে এই পার্টটা পেরে গেলাম। আমি এইটাকে এতে সেভ করে রাখলাম। আচ্ছা, এখন ভর যদি আমরা পেয়ে যাই তাহলে ঘনত্ব বের করা আমাদের কাছে কোনো একটা চ্যালেঞ্জিং কিছু না। আমরা জানি ঘনত্ব ঘনত্ব আসলে কি? ভর ডিভাইডেড বাই আয়তন। সো ভরটা তো ভরই, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তো ভর আমরা কত বের করলাম? 3.107, 3.107 10 টু দি পাওয়ার 23। আর আয়তন 4/3 পাই ইন্টু আর। আর কত দেওয়া ছিল? 3200, দ্যাট মিনস 3.2 10 টু দি পাওয়ার 6 তার কিউব। তাহলে এখান থেকে আমার চলে আসবে ঘনত্বর মানটা কত, সেটা আমরা এখান থেকে পাওয়া উচিত। দেখি কত চলে আসে। ঠিক আছে, সো আমরা এইটাকে ভাগ দিব। আচ্ছা, উপরে থাকবে এ, নিচে হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব। আর হচ্ছে 3.2 10 টু দি পাওয়ার 6 তার কিউব। তাহলে এখান থেকে আমাদের চলে আসে 2263.94 এত কেজি পার মিটার কিউব। এত কেজি পার মিটার কিউব, এই হচ্ছে আমাদের সলিউশন। ঠিক আছে, তাহলে আমরা এইটা প্রথমটা করে ফেললাম। নটরডেম কলেজের প্রশ্নগুলো সাধারণত একটু কঠিন হয়, তো একটু ভিন্ন ধরনের প্রশ্ন প্যাটার্ন, এইগুলা নটরডেম কলেজে খুব বেশি প্র্যাকটিস হয়। ওরা কুইজ অনেক অল্প সময়ে অনেক কিছু সলভ করে। এই কারণে দেখা যায় নটরডেম থেকে আসলে পরে অ্যাডমিশনও ভালো রেজাল্ট করার চান্স প্রবাবিলিটি অনেক বেশি থাকে। তো এইটা একটা প্রবলেম গেল, আমরা এটা করে ফেললাম। এটা কি আমরা সবাই বুঝতে পারছি? আর এক দুজন হচ্ছে যে আর ভুল বসাইছে না, আর ভুল বসাই নাই, আর ঠিকই আছে। 3200 কিলোমিটার, তো তো এটাকে মিটার আনলে 3.2 10 টু দি পাওয়ার 6 আসবে। অনেকে বলছে ক্লিয়ার ডান। আমরা কয়েকজন কমেন্ট করতেছিল ভাইয়া নিরেট গোলক রিলেটেড পড়াশোনা করাবেন কিনা। অবশ্যই করাবো। আজকে ফাফা গোলক, নিরেট গোলক, কোনটার প্রাবল্য কত হয়, বিভব কত হয়, এগুলো নিয়ে স্পেশাল স্টাডি থাকবে। ওই
গুলো করার জন্য আমার ভালো পরিমাণ সময় দরকার লাইভ ক্লাসে। তো এতগুলা সিকিউ করাইলে আর ওইগুলা করানোর সুযোগ পাইতাম না। দ্যাটস আমি ভাইয়া চালাকি করে করছি কি, আপনার ক্লাসের আগেই হচ্ছে অনেকটুকু সময় ধরে রেকর্ডে অনেকগুলা সিকিউ সলভ করে ফেলছি, যেন লাইভ ক্লাসে আপনাদেরকে গোলক রিলেটেড স্পেশাল পড়াশোনাগুলো ডিটেইলস করাইতে পারি। তাহলে আমরা প্রথম প্রবলেমটা ডান। এবার চলেন আমরা আচ্ছা একটু রিভিউ করে নিই, অনেকের হয়তো বুঝতে প্রবলেম হইতে পারে। আমাদের উপগ্রহটার মুক্তিবেগ দেওয়া ছিল, মুক্তিবেগের সূত্র ইউজ করছি। ওই গ্রহটার মুক্তিবেগ দেওয়া আর দেওয়া, শুধু এমটা বের করা লাগবে, এমটা বের করছি, এত আসছে। এখন ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। ভর আমরা বের করছি, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, রেডিয়াসটা দেওয়া ছিল, রেডিয়াসটা বসাইছি। তারপর এখান থেকে ঘনত্ব কত বের হয়ে গেছে, এটাই হচ্ছে ডান। ঠিক আছে, এবার আসেন আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে, যদি উপগ্রহটি থেমে গিয়ে গ্রহতে ফেরত আসে, তাহলে গ্রহটিতে আঘাত করার মুহূর্তে বেগ নির্ণয় করা সম্ভব হবে কিনা সেটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল উপগ্রহটা একটা হাইটে ছিল, তাই না? উপগ্রহটা কতটুকু হাইটে ছিল সেটা বের করার একটা ক্লু আমাকে দিয়ে দিছে, যে উপগ্রহটার বেগ ছিল হচ্ছে কত, মুক্তিবেগের অর্ধেক। উপগ্রহটিকে কেন্দ্র করে ভিইটি, গ্রহটির পৃষ্ঠে মুক্তিবেগ। আচ্ছা, গ্রহটার পৃষ্ঠে মুক্তিবেগ কি আমরা বের করতে পারবো? দেখেন বলছে, টিবিয়ান নামক গ্রহকে কেন্দ্র করে একটি উপগ্রহ 30 দিনে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। 30 দিনে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। সো এইখান থেকে আপনারা কেউ কি বলতে পারেন যে কিভাবে আমরা এই গ্রহটা রিলেটেড এই ডাটাটা বের করতে পারি? খেয়াল করেন, আমাকে পুরো প্রশ্নটা একটু খেয়াল করি আমরা কি কি বলছে। যদি উপগ্রহটি থেমে যায়, থেমে যাওয়া মানে কি, ওই মুহূর্তে গতিশক্তি কত হবে, 0 হবে। গ্রহটিতে ফেরত আসে, তাহলে গ্রহটিতে আঘাত করার মুহূর্তে বেগ নির্ণয় করা সম্ভব হবে কিনা। তো আমরা ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারি, এই হচ্ছে গ্রহটা, গ্রহটা থেকে একটা হাইটে, গ্রহটা থেকে একটা নির্দিষ্ট হাইটে হচ্ছে উপগ্রহটা ঘুরতেছিল ভি বেগে। এই ভি বেগটার মান ছিল হচ্ছে হাফ ভিইটি। ঠিক আছে, এখন আমাদের কি কি জানা লাগবে খেয়াল করেন। এই হাইটটা জানা লাগবে, এই গ্রহটার রেডিয়াসটা কত, সরি, এই গ্রহটার রেডিয়াস কত সেটা জানা লাগবে। এই সমস্ত বিষয় যদি আমাদের জানা থাকে, তখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে এই বিন্দুতে যখন সে ছিল তখন তার একটা মহাকর্ষীয় বিভব শক্তি ছিল। সেই মহাকর্ষীয় বিভব শক্তি কত, মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তারপর ওর একটা গতিশক্তি ছিল, বাট বলছে কি উপগ্রহটি থেমে গিয়ে তারপর ফেরত আসে। যদি থেমে যায় তাহলে গতিশক্তি কত হবে, 0 হয়ে যাবে। যখন সে ভূপৃষ্ঠে আসছে তখন কত বেগে আঘাত করবে সেটাই কিন্তু আমাদের প্রশ্ন। ভূপৃষ্ঠে যখন আঘাত করবে তখন কত বেগে আঘাত করবে, ভূপৃষ্ঠে যখন চলে আসবে তখন তার মহাকর্ষীয় বিভব শক্তি কত হবে, মাইনাস জি এম এম বাই শুধু আর, এখন তো আর এইচটা নাই, এবং এই সময় তার একটা গতিশক্তি থাকবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা কি বের করলাম, যে উপরে এই পয়েন্টে থাকাকালীন তার কাছে টোটাল শক্তি, আর যখন ভূপৃষ্ঠে চলে আসবে তখন টোটাল শক্তি, আগে টোটাল শক্তি পরে টোটাল শক্তি, এই দুইটাকে ব্যালেন্স করে হচ্ছে আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, সো এখন আমাকে যদি বলেন ভাইয়া মুক্তি বেগ কি আমাকে দেওয়া আছে কিনা, এখানে একটা জিনিস খেয়াল করেন। এটা হচ্ছে টিবিয়ান নামক গ্রহকে কেন্দ্র করে উপগ্রহটি এতদিনে পূর্ণ ঘূর্ণন সম্পূর্ণ করে। উপগ্রহটির ব্যাসার্ধ এত এবং এর পৃষ্ঠে মুক্তিবেগ এত। তাহলে এইখানে এই যে ডাটাগুলো আমাকে দিছে সবগুলো কিন্তু উপগ্রহের ডাটা। এই সবগুলো ডাটা হচ্ছে উপগ্রহের ডাটা, গ্রহ রিলেটেড কোনো ডাটা কিন্তু আমাকে দেয় নাই, এটা খেয়াল করতে হবে। গ্রহ রিলেটেড ডাটা আমাকে কি দিছে, গ্রহ রিলেটেড ডাটা হচ্ছে আমাকে দিছে গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত সেটা আমাকে বলে দিছে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা আসলে কি পাই, গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সেটা আসলে কি হবে, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? তাহলে এই গ্রহটার ভর হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে আর।
তো আমাদের এইখানে 7 পয়েন্ট কত দেওয়া আছে, 7.8 দেওয়া আছে। এটা হচ্ছে GM ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আমার এই ইকুয়েশনটা সলভ করতে হলে স্মল এম লাগবে। আমাকে কি লাগবে দেখেন, এই যে স্মল এম, যেটা স্মল এমটা কিন্তু সব জায়গা থেকে কাটাকাটি চলে যাবে। আমার লাগবে হচ্ছে ক্যাপিটাল এম, আর এবং এইচ। আমার পুরো জিনিসটা সলভ করতে কি কি লাগবে, তিনটা ডাটা লাগবে। একটা হচ্ছে ক্যাপিটাল এম, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে এইচ। এই তিনটা জিনিস যদি আমি বের করতে পারি তাহলে এখান থেকে আমি বেগের মান বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আবারও বলি, কি বললাম, যে প্রথমে আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি ইউজ করছি, যে আমি যখন এইচ হাইটে থাকবো তখন আমার কাছে একটা বিভব শক্তি থাকবে। বিভব শক্তির মান কত, মহাকর্ষীয় বিভব ইনটু ভর, তাহলে বিভব শক্তি পাওয়া যায়। এখানে একটা গতিশক্তি ছিল, কিন্তু যেহেতু বলছে ওইখানে আগে তাকে থামাইছে, থামানোর পর তারপর তাকে মাটিতে আনছে, থামানোর কারণে এখানে গতিশক্তি কত হবে, উপরে 0 হবে। যখন পৃষ্ঠে আসছে তখন তার একটা মহাকর্ষীয় বিভব শক্তি থাকবে। মহাকর্ষীয় বিভব যেহেতু -GM/r, তার সাথে ভরকে গুণ দিলে বিভব শক্তি পাওয়া যায়। আর এখানে একটা গতিশক্তি থাকবে, ওই গতিশক্তির কারেসপন্ডিং বেগটা কত, সেটাই হচ্ছে আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন আমার এই পুরা ইকুয়েশনে স্মল এম গুলা কাটাটি যায়। অজানা রাশি কি আছে, ক্যাপিটাল এম আছে, আর আছে, এইচ আছে। এই তিনটা যদি বের করতে পারি তাহলে এখান থেকে ইজিলি বেগ বের হয়ে যাবে। বেগ বের হয়ে যাওয়া মানে কাজ শেষ। আচ্ছা, এখন আমরা প্রথমত ক্যাপিটাল এম আর রিলেটেড এই একটা ডাটা দেওয়া আছে, আরেকটা ডাটা কি দেওয়া আছে, উপগ্রহটি 30 দিনে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। তাহলে একটা উপগ্রহ ঘুরতে কতটুক টাইম লাগে সেই টাইমটা দেওয়া আছে, তাহলে ওই টাইমটাকে আমাদেরকে কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে মনে আছে আমাদের যে উপগ্রহের জন্য আমরা কি জানতাম, ভি হচ্ছে √GM ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে আমাদের টুয়াইস পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ক্যাপিটাল টি ইকুয়ালস টু √GM ডিভাইডেড বাই আর প্লাস এইচ, তাই না? তাহলে আমরা যদি স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে কি পাবো, 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ তার কিউব বাই টি স্কোয়ার ইকুয়ালস টু GM। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে আমাদের কি কি দেওয়া আছে দেখেন, আমাদের এই ইকুয়েশনটার মধ্যে আমাদের ক্যাপিটাল টিটা জানা। তাহলে ক্যাপিটাল টি যেহেতু জানা, সো 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ তার কিউব ক্যাপিটাল টিটা কত আমাদের বলছে, 30 দিন। তাহলে 30 ইন্টু 24 ঘন্টা ইন্টু 3600 সেকেন্ড, সেটার স্কোয়ার ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে GM। আমরা এই ডাটাটুকু জানি। তাহলে এইখানে আননোন কয়টা ছিল আমাদের, তাহলে ইকুয়েশন পাইলাম কয়টা, এইটা একটা ইকুয়েশন, এইটা আরেকটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন পাইলাম। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা জিনিস বের করতে পারবো, কিন্তু আমাকে জিনিস কয়টা দিয়েছিল, তিনটা, আমাকে তিনটা জিনিস দিয়ে দিছে। তাহলে আমি অপরটা কোত্থেকে পাবো, অপরটা হচ্ছে এই জায়গা থেকে পাবো, যে আমার এই জায়গায় গ্রহটা কত বেগে ঘুরতেছিল সেই বেগটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমি যদি বেগটা বের করতে চাই, বেগটা যেহেতু বলে দিছে যে গ্রহটির পৃষ্ঠে মুক্তি বেগ থেকে অর্ধেক, তার মানে এখানে আরেকটা ডাটা আমাকে দেওয়া আছে, বেগ হচ্ছে ভিইটি ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস এই বেগটা হচ্ছে আমার √GM ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটা হচ্ছে 2GM ডিভাইডেড বাই আর ইন্টু হাফ। তাহলে এইটা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন, 1 2 3, তিনটা ইকুয়েশন। তাহলে দেখেন, একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন, তিনটা ইকুয়েশন। তাহলে তিনটা ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশন সলভ করলে এম আর এইচ এই তিনটা ভ্যালু বের হয়ে যাবে। এই তিনটা ভ্যালু যখন বের হয়ে যাবে তখন এই ইকুয়েশনে বসাইলে আমি ভি কত সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাইলে আমরা পুরো অঙ্কটার একটা সামারি ড্র করতে পারলাম। এই সামারি থেকে আমরা হচ্ছে পুরো সলিউশনটাই করব। এখন আসেন আমরা পুরাটাকে আরেকবার রিভিউ করি। আমাকে ডাটাগুলো, মানে নর্ডেম কলেজের স্পেশালিটি হচ্ছে এই জায়গায় ডাটাগুলো ডিরেক্টলি না দিয়ে অনেক ঘুরায় পেঁচায় দিবে, গ্রহ উপগ্রহ মিলায় ঝিলায় অনেক কিছু করছে।
এই ডাটাগুলোকে কম্বাইন করে আপনাকে সলভটা করতে পারতে হবে। তাহলে আমাদের প্রথমে কি দেওয়া ছিল? আমাদের গ্রহটার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত দেওয়া আছে। সো gm/r², এখানে হচ্ছে m এবং r রিলেটেড একটা আমি ডাটা পাইছি, একটা সমীকরণ আমি পাইছি। 2 নম্বরে আমাকে কি দেওয়া আছে? 2 নম্বরে হচ্ছে পর্যায়কাল দিয়ে দেওয়া আছে। পর্যায়কাল যদি দিয়ে দেওয়া থাকে তাহলে পর্যায়কাল বসালে এখানে r h m রিলেটেড আরেকটা সমীকরণ আমি পাইছি। তারপর আমাকে কি দেওয়া আছে? তারপর আমাকে দেওয়া আছে হচ্ছে এই বেগটা, যে গ্রহটা যে বেগে ঘুরতেছে সেটা হচ্ছে মুক্তিবেগের অর্ধেক। তাহলে মুক্তিবেগ তো 2gm/r, ওইখান থেকে আমি আরেকটা ডাটা পাইলাম বা ইনফরমেশন পাইলাম। এখন এই তিনটা ইকুয়েশনকে সলভ করতে হবে। সলভ করলে আমরা m, r এবং h বের করব। আমাকে একজন যেমন কমেন্ট করছে, ভাই এখানে r প্লাস এইচ কিউব হলো কিভাবে? দেখেন, আপনি যখন স্কোয়ার করবেন r প্লাস এইচ স্কোয়ার হওয়ার কথা, আর এখানে একটা r প্লাস এইচ থাকবে। r প্লাস এইচটা যদি এখানে গুণ হয়ে যায় তাহলে স্কোয়ার আর এখানে r প্লাস এইচ একসাথে মিলে কি স্কোয়ার ইন্টু 1, এটা হচ্ছে কিউব হয়ে যাবে। তাই এখানে r প্লাস এইচ কিউব হয়েছে। এখন আমরা প্রথমে দেখি, সব থেকে ইজি হয় হচ্ছে এই দুইটার মাঝে রিলেট করা। এই দুইটার মাঝে রিলেট করলে আমরা কি করতে পারবো? gm/r প্লাস এইচ এটাকে আমরা gm/r এ কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে আমরা একটু দেখি কনভার্সন গুলো কিভাবে হয়। আমরা যেই কাজটা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে আহ এই জায়গায় আমরা যেটা করব সেটা দেখি, একটু ক্যালকুলেট করি আমরা। এই জায়গায় gm/r প্লাস, এখানে হচ্ছে r প্লাস এইচ কিউব আছে। আমি যদি gm-টাকে r প্লাস এইচ বা রিলেটেড কিছু নিয়ে যেতে পারি, বা আমি gm-টাকেই কনভার্ট করতে পারি, আমি gm এইটাকে বলতে পারি 7.8 r²। এইটা একটা ডাটা আমি পাইলাম। সো আমি এখন থেকে যত জায়গায় gm আছে, gm এর পরিবর্তে 7.8 r² সেটা চালাই দিতে পারবো। তাহলে এখানে আসি, এখানে কি থাকে? √7.8 r² ডিভাইডেড বাই r প্লাস এইচ। আচ্ছা, এখানে তো gm গুলো উভয় পাশ থেকে কাটাকাটি যায়, আমরা স্কোয়ার করে দিলে, বা আমরা এইভাবে বলতে পারি যে √1/r প্লাস এইচ is equals to √2 ডিভাইডেড বাই r ইন্টু হাফ, বা আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই √2 r। ঠিক আছে, কাটাকাটি করে নিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন, আমরা যদি একটু সলভ করি তাহলে কি আসতেছে? 1 ডিভাইডেড বাই √r প্লাস এইচ ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই √2r, বা এখান থেকে সলভ করলে আসে r প্লাস এইচ ইকুয়ালস টু 2r, বা এখান থেকে আসতেছে আমাদের h ইকুয়ালস টু r। তাহলে h ইকুয়ালস টু r, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা পেয়ে গেলাম। 1 নাম্বার কাজ হইলো। ঠিক আছে, তাহলে এবার আমার এখানে লেখার জন্য এনাফ পরিমাণ জায়গা নেই, সমস্যা নেই। আমরা এই যে 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা আর কিছু কাজ করতে পারবো। এটাকে ধরেন আমরা 3 নাম্বার ইকুয়েশন নামকরণ করলাম। 2 নাম্বার ইকুয়েশন যেটা আছে সেটা থেকে আমরা একটু কাজ করি। আমরা 2 নাম্বার ইকুয়েশনে পাইছিলাম 4π² r প্লাস h² পাইছিলাম। সো r প্লাস h এর জায়গায় r দিতে পারি। নিচে কি পাইছিলাম? নিচে হচ্ছে এই যে পর্যায়কাল স্কয়ার ইকুয়ালস টু gm। পর্যায়কাল হচ্ছে 30 দিন, 30 দিন প্রতিদিনে 24 ঘন্টা ইনটু 3600 সেকেন্ড। সো আমাদের ছিল g4π² r প্লাস h, h এর জায়গায় আমি r বসাইছি, পর্যায়কাল স্কয়ার করছি, টু gm এর জায়গায় 7.8 r², সেটা বসায় দেওয়া যায়। তাহলে পুরো ইকুয়েশনে দেখেন আমরা কি পাচ্ছি? 4π² ইন্টু 2r তার কিউব, 2r কে কিউব করলে কি 8r কিউব, এটা পাওয়া যায়। নিচে হচ্ছে আছে 30 ইন্টু 24 ইন্টু 3600, সেটার স্কয়ার ইজ ইকুয়ালস টু 7.8 r²। তাহলে এইখান থেকে r² r কিউব কাটাকাটি করলে একটা r পড়ে থাকে। সলভ করলে আমরা r এর ভ্যালু কত সেটা পেয়ে যাব। দেখি আর কত আসে আমাদের। r এর ভ্যালু আসবে 7.8 ইন্টু, বা আমরা এখানে ডিরেক্টলি করতে পারি 7.8 ইন্টু 30 ইন্টু 24 ইন্টু 3600 তার স্কয়ার ডিভাইডেড বাই 4π² ইন্টু 8। 7.8 ইন্টু 30 দিন 24 ঘন্টা প্রতিদিনে 3600 সেকেন্ড তার স্কয়ার ডিভাইডেড বাই
4 পাই স্কোয়ার ইন্টু 8। তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালু কত সেটা পেয়ে গেলাম। আর এর ভ্যালু আসছে 1.6592 10⁻11 এত মিটার। এই হচ্ছে আমরা আর এর ভ্যালুটা কত বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের এইচ বের হইলো, আর বের হইলো, এইচ এর ভ্যালু যা আর এর ভ্যালু এক্স্যাক্টলি তা। সো আমরা কিন্তু এইচ বা আর এর ভ্যালু কত সেটা বের করে ফেললাম। আচ্ছা, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এম এর ভ্যালু বের করা। মনে আছে আমরা বলছিলাম যে জি এম হচ্ছে 7.8 আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখি যে নাও আমরা এখন কি করতে পারি, ওই যে জি এম, নাও gm is equals to 7.8 ইন্টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের এম কত সেটা বের হয়ে যাবে। সো আমি আটটাকে এতে সেভ করে নিলাম। সো 7.8 ইন্টু এ স্কোয়ার বা আর স্কোয়ার, নিচে হচ্ছে জি 6.673 10⁻11। তাহলে এখান থেকে আমার এম বের হয়ে যায় 3.218 ইন্টু 10⁻33 কেজি। তো যারা বুঝতে পারতেছেন ভাইয়ের শেষে আগাইতে পারতেছেন আলহামদুলিল্লাহ, যারা আগাতে পারতেছেন না কোনো টেনশন নাই, ভাইয়া পুরোটা আরেকবার রিক্যাপ করব, যেহেতু অনেক বড় প্রবলেম। পুরোটা আরেকবার রিক্যাপ করব, তখন সবার মাথায় চলে আসবে। তাহলে আমরা এইটুকু পেরে গেলাম। ঠিক আছে, তাহলে ডান। এই যে মিমি আমার সাথে করতে পারছে, সুহান আমার সাথে করতে পারছে, ডান। তাহলে আমরা এইটুকু করে ফেললাম। এবার আমাদের এইচ বের করা শেষ, আর বের করা শেষ, এম বের করা শেষ। এখন আবার এই যে শক্তির সংরক্ষণশীলতা নীতি যেটা ছিল, এইটাকে জাস্ট ইউজ করব। ইউজ করলেই আমাদের অ্যান্সারটা কত সেটা আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, এটা ইউজ করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে এখন আমরা এই যে শক্তির সংরক্ষণশীলতাটা অ্যাপ্লাই করব। তো শক্তি সহনশীলতা নীতি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখেন আমাদের হাতে এখন কি আসে, ওই যে আমরা মাইনাস জি এম এম ডিভাইডেড বাই কি ছিল, ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ, প্লাস গতিশক্তি 0 ছিল মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ যখন আমি স্যাটেলাইটটা বা উপগ্রহটা যখন উপরে ঘুরতেছিল, তখন ওর মধ্যে একটা বিভব শক্তি ছিল। বিভব শক্তি মানে কি, বিভব ইন্টু ভর। বিভব হচ্ছে কি মাইনাস জি এম বাই আর প্লাস এইচ ইন্টু ভর হচ্ছে এম। এখান থেকে বিভব শক্তি পাইছি। ওইখানে বলছে হঠাৎ করে থামায় দেওয়া হয়েছে, থামায় দিলে গতিশক্তিটা কত 0 হয়ে গেছে। এখন সে পৃথিবীতে পড়ছে, পৃথিবীতে পড়লে এইচটা 0 হয়ে গেছে, ভূপৃষ্ঠেই চলে আসছে। সো নিচে হচ্ছে আর প্লাস এইচের জায়গায় শুধু আর হবে। আর গতিশক্তি কত হবে, এই গতিশক্তির বেগটাই বের করতে হবে। তো আমরা বলছিলাম যে ভাইয়া এখানে হচ্ছে কি হবে, স্মল এমটা সব জায়গা থেকে কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমার থাকতেছে কি মাইনাস জি এম, এমটা আমরা মাইনাস জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এটা তো 2r, কারণ এইচ এবং আর সমান, ইকুয়ালস টু মাইনাস জি এম বাই আর প্লাস ভি স্কোয়ার বাই 2। বা এখান থেকে আমরা যেটা করতে পারি, ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু জি এম কমন নিলে 1 বাই আর মাইনাস 1 বাই 2r, দ্যাট মিনস হচ্ছে জি এম ডিভাইডেড বাই 2r, তাই না? তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি, আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে ভি যেটা থাকবে সেটা হচ্ছে রুট ওভার জি ইন্টু এম। তাহলে জি ইন্টু এম, জি তো আমরা জানি 6.673 10⁻−11, আর এম আমরা কোথায় বের করছিলাম, ওই যে 3.2 10⁻33, 3.2 10⁻33। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের সলিউশনটা চলে আসবে। তো ইন্টু 6.673 10⁻−11 বের করলাম, তার রুট করে দিব, তাহলেই শেষ। 4.63 4 10⁻11 মিটার পার সেকেন্ড। এই তো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। ও আমি কি আর বসাই নাই, সরি সরি, আমি আর বসাই নাই, আমি একটা ভুল করছি, ছোট্ট ভুল করেছি ভাইয়া। তো আমি আর বসানোর কথা ভুলে গেছিলাম। সো আলটিমেটলি ভি কত আসবে, ভি আসবে হচ্ছে রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর। সো
জি তো আমরা জানি 6.673 10⁻⁻11 ইন্টু এম। এম কত? এম হচ্ছে 3.218 10⁻33 ডিভাইডেড বাই আর। আর কত? আর হচ্ছে এই যে 1.6592 6592 10⁻কত? 10⁻11। তাহলে এইখান থেকে আমার বেগ কত সেটা চলে আসবে। ওকে, অনেক বড় গুণ। 6.673 10⁻11 ইন্টু এম 3.218 10⁻33 আর আর হচ্ছে 1.6592 10⁻11। ওকে, তাহলে চলে আসে কত? বেগটা চলে আসে যদি সাইন্টিফিক মুডে যাই 1.1376 10⁻6 এত মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ড। এইটা আসে হচ্ছে অ্যান্সার। ওকে, ওকে, আমার সাথে অনেকের মিলছে, অনেকের মিলছে, অনেকের মিলছে। তো এই অঙ্কটা আসলে একটা ভাইব দেয়, একটা মানে ধারণা দেয় যে নটরডেম কলেজ কেন নটরডেম কলেজ। তো দেখেন ওদের গ নাম্বারটা যখন করাচ্ছিলাম, মানে আমি যখন একটু আগে করাচ্ছিলাম, অনেকগুলো কমেন্ট আসছিল। তো আমি গ নাম্বার করানোর সময় বলতেছিলাম না যে ভাইয়া হচ্ছে যে নটরডেম কলেজ একটু স্পেশাল, ওদের একটু স্পেশালি প্রবলেম সলভ করতে হয়। তো অনেকে বলছিল ভাইয়া তো অনেক সহজ, এটা তো ইজিলি করে ফেলা যায়। আরে ভাই কি করলেন, মুক্তিবেগ বের করলেন, তারপর হচ্ছে যে ভর ঘনত্ব হয়ে গেল। তো ঘ করতে যায় কি বুঝে আসছে যে নটরডেম কলেজে কেন ঝামেলা। কারণ দেখেন এই যে অনেকেই বলতেছিল ভাইয়া মুক্তিবেগ তো দেওয়াই আছে 3.6, তাহলে অর্ধেক করে দিলে 1.8 হয়েই তো গেল। কিন্তু কোনটা আসলে কার, এটা হচ্ছে বুঝতে হবে যে ওই মুক্তিবেগ গুলা ছিল উপগ্রহের, কিন্তু আপনাকে কাজ করতে হবে গ্রহ নিয়ে। তো গ্রহের ভর লাগবে, গ্রহের ব্যাসার্ধ লাগবে, হাইট লাগবে। ডাটাগুলা কি অদ্ভুত ভাবে দিয়েছে, 30 দিন, তারপর VT/2, অভিকর্ষ ত্বরণ। এগুলার মাঝে যে এত এত ইনফরমেশন, এত এত জিনিস কাজে লাগবে। দেখেন স্যাটেলাইট রিলেটেড যা যা আপনি শিখছেন, এটা স্যাটেলাইটের বেগ হোক, এটার উচ্চতা হোক, পর্যায়কাল হোক, যত ধরনের যত কিছু আছে সবকিছু এক অঙ্কের মধ্যে চলে আসছে। এই একটা অঙ্কের মধ্যে সবকিছু চলে আসছে। তো এবং কত কিছু চিন্তা করে, কত ঝামেলা উতরে আপনাকে এই প্রবলেমটা সলভ করতে হয়েছে, বুঝতেই পারতেছেন। তো এই কারণে আসলে নর্ডেমের পোলাপানদেরকে এগুলা পারি দিয়ে দিয়ে কলেজে ভালো পজিশন করতে হয়। এই কারণে অ্যাডমিশনে গেলে ওদের কাছে সবকিছু ইজি হয়ে যায়। কুইজ গুলা ওরা খুব অল্প টাইমে অনেক কিছু দিয়ে অভ্যস্ত। দ্যাটস ওয়াই ওদের অ্যাডমিশনে গেলে প্রবলেমটা কম হয়। তো এই জন্য যত ডিফিকাল্ট প্রবলেম, ভালো প্রবলেম, কনসেপচুয়াল প্রবলেম সময় দিয়ে আপনি করতে পারবেন, দ্রুত সময় সলভ করার স্কিলটা গ্রো করবেন, তত হচ্ছে আপনার ভালো হবে। তো পুরো প্রবলেমটা ভাইয়া আরেকবার একটু রিক্যাপ করব। একজন হচ্ছে আছে জয় রনি, ও হচ্ছে আমাকে আহ আধা ঘন্টা ধরে খালি একই কমেন্টই করে যাচ্ছে, সেকেন্ড ইকুয়েশনটা বুঝি নাই। ওটা কিন্তু ভাইয়া বুঝাচ্ছি কয়েকবার। হ্যাঁ, কমেন্ট একটু কম করে ফোকাস করলে ভালো, যে ভাইয়া কি বলতেছে, কথাগুলো মাথায় নিলে তাহলে আপনি দেখবেন অটোমেটিক্যালি বুঝে যাবেন। পুরো অঙ্কটা ভাই আরেকবার রিভিউ করতেছি। প্রথমত আমরা দেখলাম এই হচ্ছে গ্রহটা, এখানে হচ্ছে উপগ্রহটা আছে। তো ওই গ্রহটা রেডিয়াস আর, ধরলাম গ্রহটা থেকে এইচ হাইটে উপগ্রহটা ঘুরতেছে। তো প্রথমত এই যে উপগ্রহটা আছে, উপগ্রহটা আমাকে বলছে যে উপগ্রহটা হচ্ছে গ্রহের যে পৃষ্ঠের মুক্তিবেগ তার অর্ধেক বেগ নিয়ে সে ঘুরতেছিল। এখন এই অবস্থা থেকে হঠাৎ করে তার বেগটাকে থামায় দেওয়া হয়েছে, মানে বেগটা জিরো করে দেওয়া হয়েছে। জিরো করে দিয়ে যদি তাকে পৃথিবীতে ফেরত নিয়ে আসা হয় বা পৃথিবীতে সে পড়ে যায়, তাহলে পৃথিবীতে পড়ার মোমেন্টে তার বেগ কত হবে সেটা জিজ্ঞেস করছে। এইটা সলভ করার জন্য আমাকে কি দরকার? শক্তি সহনশীলতা নীতি, এটা ইউজ করা দরকার। শক্তি সহনশীলতা নীতি কি? এই মোমেন্টে টোটাল যত বিভব শক্তি এবং গতিশক্তি আছে সেটা সমষ্টি এই মোমেন্টের বিভব শক্তি গতিশক্তি সমষ্টির সমান। তাহলে আমরা ফার্স্টে এই পয়েন্টের বিভব শক্তি নিছি GMM ডিভাইডেড বাই R প্লাস এইচ। বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব কি ছিল? মাইনাস GM বাই R প্লাস এইচ। ওই মহাকর্ষীয় বিভব শক্তি কি? 1 কেজি ভরের জন্য শক্তি। তাহলে M কেজি ভর থাকলে M ইন্টু বিভব, তাহলে ওই যে M দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে ওই হাইটে অর্থাৎ এই বিন্দুতে মহাকর্ষীয় বিভব শক্তি কত সেটা পেয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে গতিশক্তি লাগবে। বলছিল কি প্রশ্নে যে উপগ্রহটি থেমে গিয়ে, থেমে যাওয়া মানে কি, এখানে গতিশক্তি হয়ে গেছে 0। আচ্ছা, যখন পৃষ্ঠে চলে আসছে, পৃষ্ঠে যখন চলে আসছে তখন R প্লাস এইচ এর জায়গায় কি হবে? শুধু R হবে। তাহলে এটা বিভব শক্তিটা পেয়ে গেলাম। এবং পৃষ্ঠে একটা গতিশক্তি থাকবে 12mv²। তাহলে আগে টোটাল শক্তি, পরে টোটাল শক্তি, দুইটা সমান। এটাই শক্তির সহনশীলতা নীতি।
তাহলে এই নীতিটা ইউজ করে আমাকে সলভ করতে হবে। এই ভিটা বের করা মানে আমার পৃষ্ঠে যখন আসবে তখন বেগটা কত হবে সেটা বের হয়ে গেল। এখন আমি দেখলাম এটা বের করতে গেলে আমাকে কি কি জিনিস জানা লাগবে। জি, মহাকর্ষীয় ধ্রুবক এটা তো আমি জানি, সেটা নিয়ে টেনশন নাই। স্মল এম গুলা কাটাটি চলে গেছে, ওইটাও টেনশন নাই। তাহলে থাকতেছে কি, একটা হচ্ছে ক্যাপিটাল এম, একটা আর এইচ, এখানে এম আর, দ্যাট মিনস অজানা রাশি হচ্ছে তিনটা, ক্যাপিটাল এম, ক্যাপিটাল আর, এইচ। ক্যাপিটাল এম কি, এই গ্রহটার ভর। ক্যাপিটাল আর কি, এই গ্রহের ব্যাসার্ধ। স্মল এইচ কি, এই গ্রহ থেকে কতটুকু উপরে সে আছে। এই তিনটা জিনিস হচ্ছে লাগবে। এখন অনেকেই যেটা বলবে যে ভাই ব্যাসার্ধ তো দেওয়াই আছে 3200 কিলোমিটার। না, এটা হবে না। কেন? এটা তো উপগ্রহের ব্যাসার্ধ, আমার তো উপগ্রহের ব্যাসার্ধ দিয়ে হবে না, আমাকে ব্যাসার্ধ যেটা আর লাগবে এটা হচ্ছে গ্রহটার ব্যাসার্ধ লাগবে, ওটা তো দেওয়া নাই। তারপরে যে পৃষ্ঠে মুক্তিবেগ, এই মুক্তিবেগটা তো উপগ্রহের মুক্তিবেগ, উপগ্রহের মুক্তিবেগ দিয়ে কোনো কাজ নেই, আমার লাগবে গ্রহের মুক্তিবেগ। গ্রহের মুক্তিবেগ পাইলে তারপর আমার অর্ধেক করলে এই বেগটা আমি কত সেটা পাবো। তাইলে আমাকে ডাটা দেওয়া আছে কি, গ্রহটার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে জি এম বাই আর স্কয়ার, গ্রহটার ভর বাই গ্রহটার ব্যাসার্ধ স্কয়ার। এইটা একটা ডাটা, এটাকে কাজে লাগাইলে লাগানো যেতে পারে। তারপর দেওয়া আছে উপগ্রহটা 30 দিন ওকে কেন্দ্র করে ঘুরে আসে, তার মানে উপগ্রহের চারপাশে যে পর্যায়কাল, ওই পর্যায়কালটা হচ্ছে আমার মানে গ্রহের চারপাশে উপগ্রহের পর্যায়কালটা হচ্ছে 30 দিন। তো ওইটাই আমরা ইউজ করছি যে উপগ্রহের বেগ, উপগ্রহের বেগের মধ্যে বেগ মানে তো জানেন 2 পাই আর প্লাস এইচ বাই টি, ওইটা ইউজ করছি। টিটা দেওয়া আছে, সো আমি স্কোয়ার করে নিলাম, স্কোয়ার করলে 4 পাই স্কোয়ার, আর প্লাস এইচ ছিল, স্কোয়ার করলে আর প্লাস এইচ স্কোয়ার, আর এইদিকে একটা জিএম বাই আর প্লাস এইচ থাকবে, নিচের আর প্লাস এইচটাকে এই পাশে আনলে স্কোয়ার আর আরেকটা মিলে কিউব হয়ে যায়, এখানে জিএম পড়ে থাকলো। তো 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব, নিচে হচ্ছে টি স্কোয়ার, এটা আমরা রাখলাম ইকুয়ালস টু জিএম। সো জিএমটাকে আমরা দেখলাম, জিএমটাকে এখান থেকে বের করা যায় 7.8 আর স্কোয়ার আকারে। তাহলে আমাদের দুইটা ইকুয়েশন গেল। যে এতক্ষণ ধরে অনেকবার কমেন্ট করছিলেন 2 নাম্বার ইকুয়েশনটা বুঝি নাই, এবার কি বুঝছেন কিনা একটু জানায়েন। এবার আমরা 3 নাম্বার ইকুয়েশনে দেখলাম যে ভি বলা ছিল ভি ইটি বাই 2। তো ভি তো আমরা জানি উপগ্রহের বেগ কত, জিএম বাই আর প্লাস এইচ এর রুট, আর মুক্তি বেগ কত, √2 জিএম বাই আর, একটা হাফ আছে বাইরে। তারপর আমরা জিএম গুলাকে কাটাকাটি করলাম, একটু সাজাইলাম, সাজাইলে দেখলাম যে এইচ এবং আর সমান আসছে। ঠিক আছে, তারপর আসেন আমরা এইচ এবং আর যেহেতু সমান, এবার যে 2 নাম্বার ইকুয়েশনটাকে আমরা বসাইছি আর প্লাস এইচ এর জায়গায় আর প্লাস আর বসাইছি, যেহেতু এইচ আর এবং আর সমান। আর জি এম যেখানে ছিল, জিএম এর পরিবর্তে আমরা 7.8 আর স্কোয়ার বসাইছি, কাটাকাটি যে আর এর ভ্যালুটা বের হয়ে গেছে, আর যা এইচ ও তা। তারপর আমরা এখান থেকে ওই যে জিএম ইজ ইকুয়াল টু 7.8 আর স্কোয়ার, ওইখান থেকে এম বের করছি, এম বের হয়ে গেছে। তারপর ওই যে শক্তি সহনশীলতা নীতিটা ছিল যে আগে টোটাল বিয়োগ শক্তি পরে টোটাল বিয়োগ, আগে টোটাল শক্তি পরে টোটাল শক্তি সমান হবে, ওইটার মধ্যে স্মল এম গুলো কাটাকাটি চলে যায়, ক্যাপিটাল এম আর এগুলো নিয়ে ক্যালকুলেট করতে হইতো। সো আমরা ভি স্কোয়ার বাই 2 কে একপাশে রাখছি, জিএম বাই আর মাইনাস জিএম বাই 2 আর, তার মানে জিএম বাই 2 আর থাকে, 2 কাটাকাটি গেছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু জিএম বাই আর, বা ভি হচ্ছে শুধু জিএম বাই আর, জি বসাইছি, এম বসাইছি, আর বসাইছি, এখান থেকে ওই গ্রহটাতে আঘাত করার মোমেন্টে বেগ কত সেই বেগটা বের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এইটুকু প্রবলেম সলভ করলাম। এই একটা ম্যাথ 10টা ম্যাথের সমান। আমরা এই ভালো ম্যাথটা সলভ করে ফেললাম। যারা এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন ভাইকে একটু কমেন্ট করে জানান এই প্রবলেমটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। শেষের উপরের লাইনে দুইটা ইকুয়াল দিছেন, শেষের উপরের লাইনে, শেষের উপরের লাইনে দুইটা ইকুয়াল, কই দুইটা ইকুয়াল দিস? হ্যাঁ, এই যে জিএম বাই আর যে কথা, ওইটার মানটাই জাস্ট বসাইছি ভাইয়া। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা অনেকে বলছে ক্লিয়ার, তার মানে এটা ডান। তাহলে আমরা নর্থডেম কলেজের এই প্রবলেমটা হচ্ছে করে ফেললাম। এবার আসেন আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ 2024 এখানে আসা একটা প্রবলেম সলভ করব। সো আপনাদেরকে একটু দেখাইনি, দাঁড়ান এখানে খোলা আছে কিনা আমি জানি না, শিওর নট শিওর। ওকে, আচ্ছা সমস্যা নেই ভাইয়া, ক্লাস শেষে দেখাচ্ছি। ওকে, সো এবার আমাদের পরের প্রবলেম যেটা, পরের প্রবলেমটা নিয়ে আমরা কাজ করব।
কলেজের প্রশ্নগুলো শিখর প্র্যাকটিস বুকে নেই, এগুলো কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, আমরা এটা একটু দেখবো। ভালো সাজেশন ছিল। আমাদের শিখর প্র্যাকটিস বুকে কলেজের প্রশ্নগুলো অ্যাড করে দেওয়া যায় কিনা, ভাইয়া ইনশাল্লাহ চেষ্টা করব স্টেপ নেওয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট আছে, সুমাইয়া আছে, নর্ডেমেরও দুই একজন ছিল, একটু আগে বলছিল। আচ্ছা ঠিক আছে, সো আমরা এবার আসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম যে প্রশ্নটা, পৃথিবী নিজ অক্ষের চারপাশে এত ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, অ্যাজ ইট ইজ আমরা জানি। ভূপৃষ্ঠের একটি অক্ষাংশে এত কেজি ভরে একটি বস্তু আহ্নিক গতির কারণে ওজন এত পরিমাণ হ্রাস পায়। তাহলে কি কি ডাটা দেওয়া আছে? এত কেজি ভরের বস্তু ওজনটা কতটুকু হ্রাস পায়? ওজন হচ্ছে এতটুকু পরিমাণ হ্রাস পায়। পৃথিবীর ব্যাসার্ধ ভর দেওয়া আছে। ভূপৃষ্ঠের কত ডিগ্রি অক্ষাংশে ওজন 1 নিউটন হ্রাস পাবে? আচ্ছা, তাহলে প্রশ্নটা একটু আপনাদেরকে বুঝায় বলি, তারপর আমরা সলভ করব। সো পৃথিবীর উপর একটা বস্তু আছে যেটা হচ্ছে 50 কেজি। সো আমাকে ডাটাটা দেওয়া আছে, ভর হচ্ছে 50 কেজি, ওজন কতটুকু হ্রাস পাইছে সেটা দেওয়া আছে 1 নিউটন। এইটুকু পরিমাণ ওজন হ্রাস পাইছে কিসের কারণে? আহ্নিক গতির কারণে। আহ্নিক গতি। এবার তাহলে জিজ্ঞেস করছে ভূপৃষ্ঠের কত ডিগ্রি অক্ষাংশে, মানে কত অক্ষাংশে আসলে ঘটনাটা ঘটছে। এখন দেখেন, আমরা এইটা কি বলতে পারি যে ওজন আসলে কি থাকে নরমালি? এম জি, তাই না? এখন এটা পরিবর্তিত হয়ে কত হবে? এম জি ল্যামডা। এই যে ডেল ডাব্লিউ 1 নিউটন পরিমাণ যে কমছে, এটা আসলে কি? আমার এখান থেকে আগের থেকে বর্তমানে কতটুকু কমছে সেটাই তো আসলে ডেল ডাব্লিউ। তার মানে এম ইন্টু জি মাইনাস জি ল্যামডা। আচ্ছা, এখন দেখেন এম ইন্টু জি মাইনাস জি ল্যামডা। জি ল্যামডা আমরা কি জানি? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই জায়গায় আপনি খেয়াল করেন যে আমার এই জি কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি? আমার কাছে থাকতেছে হচ্ছে এম ইন্টু, আমার কাছে থাকতেছে হচ্ছে এম ইন্টু ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এবং এই ভ্যালুটাই কিন্তু আমাকে দেওয়া ছিল কত? 1 নিউটন। এটাই হচ্ছে 1 নিউটন। সো 1 ইকুয়ালস টু এম কত? 50। ওমেগা কত? ওমেগা হচ্ছে 2 পাই। 24 ঘন্টায় একবার ঘুরে, তাহলে 24 ইন্টু 3600 সেটার স্কোয়ার। পৃথিবীর আর কত? 6.4 10 টু দি পাওয়ার 6 ইন্টু কজ স্কোয়ার ল্যামডা। তাহলে এখান থেকে আমাদের কি বের হবে? কজ স্কোয়ার ল্যামডা কত সেটা বের হয়ে যাবে। দেখি আমাদের কত আসে। 1/50। আচ্ছা, ওইগুলো সব একপাশে। 50 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 24 ইন্টু 3600 তার স্কোয়ার ইন্টু 6.4 10 টু দি পাওয়ার 6। ওকে, এইটার ইনভার্স। ওকে, এইটার আবার রুট করা লাগবে। আচ্ছা, আমাদের এই ভ্যালুটা আসছে হচ্ছে 0.5909। ওকে, তাহলে এইখান থেকে আমরা কজ ল্যামডা পাবো রুট করলে, তাহলে এটা চলে আসবে হচ্ছে 0.7687। এখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাব কজ ইনভার্স অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা ল্যামডা পেয়ে যাচ্ছি কত? 39.76। 39.76 ডিগ্রি, 39.76 এত ডিগ্রি। ঠিক আছে, এই যে ডক্টর আকাশ প্রশ্ন করছে, হ্যাঁ, যে ভাইয়া ডেল ডাব্লিউ 1 নিউটন কেন? এই যে প্রশ্নে বলা আছে না যে ওজন 1 নিউটন পরিমাণ হ্রাস পায়। ওজন কতটুকু হ্রাস পায়, কতটুকু কমে গেছে? তার মানে কি নর্মাল অবস্থায় ওজন ছিল এমজি, এখন হয়েছে এমজি ল্যামডা। এই দুইটার মধ্যে পার্থক্যটাই কত? 1 নিউটন। 1 নিউটন কমে গেছে, এই কারণে হচ্ছে ডেল ডাব্লিউ হচ্ছে 1 নিউটন কোশ্চেনে দেওয়া ছিল। এখন ডাব্লিউ তো এমজি, আর ডাব্লিউ প্রাইম যেটা কমে যতটুকু সেটা কি? এমজি ল্যামডা। তো জি এমটা কমন নিছি, আর জি ল্যামডার মান বসাইছি ওই যে আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, জি মাইনাস ওমেগা স্কয়ার কজ স্কয়ার ল্যামডা, ওইটা বসাইছি। জি জি কাটাকাটি গেছে,
ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা পড়ে আছে, এম দেওয়া, ওমেগা আমরা জানি, আর জানি, সবকিছু জানি, এখান থেকে কজ স্কোয়ার ল্যামডা, এখান থেকে ল্যামডা কত বের হয়ে গেছে। তাহলে পুরো প্রবলেমটা আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে আমরা এইটা ডান, গ নাম্বার শেষ। এবার আসেন ঘতে যাই। ঘতে আমাকে বলছে কি পৃথিবী, আচ্ছা পুরা ডাটাটা তো আগের মতোই আছে, বলছে 3300 কেজি ভরের আমাকে বলতেছে এত কেজি ভরের একটি রকেটকে এম থেকে কিউতে নিতে। এম কোথায় আছে? এম হচ্ছে এই যে এই জায়গায় আছে আপনার এম, আর এই জায়গায় আছে আপনার কিউ। এম থেকে কিউতে নিতে নাকি এম থেকে এনে নিতে? এম কোথায় আছে? এখানে। তো আমি কি এইখান থেকে এখানে যেতে আমার বেশি পরিমাণ কাজ করা লাগবে, নাকি এম থেকে এনে যেতে বেশি পরিমাণ কাজ করা লাগবে? এই দুইটার মধ্যে আমাকে কম্পেয়ার করতে বলছে, গাণিতিকভাবে যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করি। আমাদের প্রথমে যেটা করতে হবে, ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে এম বিন্দু, আরো 200 কিলোমিটার উপরে কিউ বিন্দু। তো প্রথমে আমাকে এম বিন্দু থেকে কিউ বিন্দুতে যেতে কতটুকু কাজ করা লাগে সেটা আগে আমরা বের করব। তারপর আমরা যেটা করব, এম বিন্দু থেকে এন বিন্দুতে যেতে কতটুকু কাজ করা লাগে সেটা বের করব। দুইটা মান যখন বের হয়ে যাবে তখন আমরা কম্পেয়ার করব যে কোথায় বেশি খরচ হয়েছে শক্তিটা, বা কোথায় বেশি কাজ করা লাগছে, এম থেকে কিউতে নাকি এম থেকে এনে। তাহলে আমাদের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে বের করব ডাব্লিউ এম থেকে কিউ, এটা বের করব। এটা বের করার জন্য দেখেন কি করা লাগবে, খুবই সিম্পল। আমরা কিউতে নিলে একটা বিভব শক্তি থাকবে, এটা হচ্ছে কিউতে বিভব শক্তি, আর এম পয়েন্টে একটা বিভব শক্তি থাকবে। তো বিভব শক্তির পরিবর্তন সেটাই আসলে কি আমাদের কৃত কাজ। এই পয়েন্টে আমার কাছে একটা শক্তি আছে, আমি যখন উপরে যাব আমার শক্তিটা চেঞ্জ হয়ে আরেকটা শক্তি হবে। সো এখান থেকে এখান থেকে যেইটুকু পরিমাণ কাজ করা লাগছে বিভব শক্তিটা ঠিক ওই পরিমাণই চেঞ্জ হবে। তাহলে আমরা আরেকভাবে বলতে পারি যে বিভব শক্তির পরিবর্তন সেটাই আসলে কি কৃত কাজ। আমার এখান থেকে এখানে এটা কতটুক পরিমাণ শক্তির চেঞ্জ হয়েছে সেটাই আসলে আমাকে ওই পরিমাণ কাজ করা লাগছে। এখন বিভব শক্তির পরিমাণ কত? ভর ইনটু বিভব, ভর ইনটু এম বিন্দুর বিভব। এখন ভর তো দুই জায়গায় কমন, বা আমরা যদি ডিরেক্টলি বসাই এম ইনটু বি কিউ মাইনাস বি এম। এম কত দাও আমাকে? 33,000, সো 33,000। ভি কিউ, ভি কিউ আসলে কত? মাইনাস জি এম ডিভাইডেড বাই কিউ বিন্দুটা, কিউ বিন্দুটা কোথায় আছে? এখানে 200, এখানে 100, আর টোটালটা তো 6,400। তাহলে দেখেন এখানে আমরা বলতে পারি আর প্লাস 300 কিলোমিটার মাইনাস মাইনাস এম বিন্দুতে যখন ছিল মাইনাস জিএম ডিভাইডেড বাই আর প্লাস এম বিন্দুটা কতটুক হাইটে আছে? 100 কিলোমিটার, সো 100 10⁻³ তাহলে এইটুকু কি আমাদের ক্লিয়ার যে এম থেকে আমি কিউতে নিছি, তাহলে কিউ এর বিভব শক্তি মাইনাস এম এর বিভব শক্তি, বিভব শক্তির পরিবর্তন যতটুকু চেঞ্জ হয়েছে ওইটুকু পরিমাণে আমাকে কাজ করা লাগছে। বিভব শক্তি মানে কি? ভর ইনটু বিভব। ভরটা যেহেতু উভয় জায়গায় কমন বাইরে নিয়ে আসছি। বিভব মানে কি? জিএম বাই আর প্লাস এইচ। কিউ বিন্দুটা কত? পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার উপরে, সো আর প্লাস 300। আর আমার এম বিন্দুটা কি? এম বিন্দুটা হচ্ছে 100 কিলোমিটার উপরে, সো আর প্লাস 100 কিলোমিটার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 33 10⁻³ এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। জিএমটাকে আমরা কমন নিতে পারি, জি ইন্টু এম কমন নিব, তাহলে আমাদের থাকবে হচ্ছে ভিতরে কি থাকে, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই আর প্লাস 300 10⁻³ মাইনাস 1 ডিভাইডেড বাই, সরি এখানে তো 100 হবে, প্লাস যেহেতু 100 10⁻³ আর প্লাস 300 10⁻³। তাহলে এইখানে আমার চলে আসবে কি, এখানে আমার হচ্ছে এম থেকে কিউতে যেতে কতটুকু কাজ হবে সেটাই হচ্ছে বের করা হয়ে যাবে।
তাহলে 33 10⁻³ ইন্টু gm, g কত 6.673 মাইনাস 11, m কত 6 10⁻24 ইন্টু 1 ডিভাইডেড বাই 6.4 10⁻6 প্লাস 100 10⁻³ মাইনাস 1 ডিভাইডেড বাই r 6.4 10⁻6 প্লাস 300 10⁻³ ওকে। তাহলে আমাদের চলে আসছে যেই পরিমাণ কাজ করা লাগবে সেটা হচ্ছে 6.0677 10⁻10 জুল। এইটুকু পরিমাণ কাজ হচ্ছে আমাকে করা লাগবে। তাহলে আমরা এইটুকু বের করা হয়ে গেল। সুহানা কমেন্ট করছে, ভাইয়া এখানে বিভব শক্তিটা এমজি দ্বারা বের করা যেত না? না, বের করা যাবে না। কেন বের করা যাবে না? এমজিএইচ, এখানে যে জিটা আপনি ইউজ করবেন, জিটা 9.8 কে আপনি ইউজ করতে পারবেন? পৃথিবী থেকে তো আপনি অনেক উপরে চলে গেছেন, 100 কিলোমিটার 300 কিলোমিটার, এত হাইটে গেলে আপনার জিটা 9.8 থাকে না। তাই তখন বিভব শক্তির পরিবর্তনটা, আমরা বিভব শক্তির সূত্রটা তখন হচ্ছে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, এই সূত্র দিয়ে হচ্ছে তখন করতে হয় যখন আপনি পৃথিবী থেকে অনেক উপরে চলে গেছেন। ঠিক আছে? আমাকে মোহাম্মদ সৌরভ বলছে, ভাইয়া এই ম্যাথগুলোর ক্ষেত্রে কিভাবে অ্যাটেম্প নিতে হয় এটা ধরতে পারি না। স্বাভাবিক, প্রথমবার আপনি ধরতে পারবেন না, এই জন্যই তো ভাইয়ারা প্রথমবার শিখাই দিচ্ছি। এই যে ভাইয়া যখন আজকের ক্লাস এবং আগামীতে আরেকটা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস আছে, ওইটা করাবো এবং রেকর্ডে আপনাদের কিছু সিকিউ দিয়ে দিছি। ওই এই যে ভাইয়া 7টা টোটাল গ্র্যাভিটি ক্লাস করাবো আর একটা সাথে এক্সট্রা রেকর্ড থাকবে, টোটাল 8টা। এই 8টা ক্লাসে আপনাদেরকে অনেকগুলো অ্যাটেম্প শেখানো হবে, অনেকগুলো থিওরি শেখানো হবে। এগুলো ভাইয়া শেখানোর আগে আপনি পারবেন না, এটাই স্বাভাবিক। ভাইয়া শিখাই দিছি, শিখাই দেওয়া শেষ। এবার আপনাকে যেখান থেকে যে কোনো রকমের অঙ্ক আসুক ইনশাল্লাহ আপনি পারবেন। বাট ভাইয়া করানোর আগ পর্যন্ত এগুলো তো আপনি কখনো দেখেনই নাই, এটা আপনি প্রথমবার নিজে থেকে কিভাবে পারবেন? পারবেন না, এটাই স্বাভাবিক। ভাইয়া করাই দিলাম, এবার আপনার সবকিছু জানা হয়ে গেছে, সব টাইপ জানা হয়ে গেছে, কোন ওয়েতে কি অ্যাপ্রোচ করতে হয় এগুলো জেনে গেছেন। কয়েকবার প্র্যাকটিস করবেন, থিওরি গুলা মাথায় ঢোকাবেন, ম্যাথ গুলা মাথায় নিবেন, খাতায় নোট করবেন, তারপর আপনার যেখান থেকে আসুক না কেন সেটা হচ্ছে পারবেন। ভাইয়া কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে রেকর্ড ক্লাস দিবেন না? এটা মজার ঘটনা বলি। আজকে সকালে আমি আসার কথা হচ্ছে, মানে আসছিলাম প্রথমে বাসা থেকে, যখন বের হই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের রেকর্ডটা দিব, সেটার জন্য আমি কিছু ম্যাথ সাজাইছি যে এই ভালো ভালো ম্যাথ গুলো আপনাদেরকে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে রেকর্ডে দিব আজকে। আজকে প্ল্যান ছিল কাজ ক্ষমতা শক্তির রেকর্ড গুলো দিব, সাথে হচ্ছে এই যে সিকিউ সলভিং ক্লাসটা করাবো। তো আমি চিন্তা করে দেখলাম যে এইচএসসি 24 ব্যাচ, মানে আপনাদের 2 ব্যাচ সিনিয়র যারা, তাদের অ্যাডমিশনের সময় কিছু লাইভ ক্লাস হতো, অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং এর কিছু লাইভ ক্লাস হতো, সাথে কিছু স্পেশাল প্রবলেম আলাদা রেকর্ডেড দেওয়া হতো। তা আমি খেয়াল করে দেখলাম যে আচ্ছা আমি কি এই অঙ্কগুলাই এইচএসসি 24-এ করাইছি কিনা। পরে দেখলাম যে এক্স্যাক্টলি সেম, যে আমি যে অঙ্কগুলো আপনাদেরকে করানোর কথা কাজ হচ্ছে সখী চ্যাপ্টারে, ওই সেম অঙ্কগুলাই আমি অ্যাডমিশনে এইচএসসি 24 ব্যাচের জন্য সুন্দর করে একটা আলাদা রেকর্ড ক্লাসই করা আছে। পরে আমি চিন্তা করলাম তাহলে একই জিনিস দুইবার করে কি লাভ, তাহলে আমি ওই জিনিসটা রেকর্ডের অ্যাক্সেসটা, মানে অ্যাডমিশন ওইটা রেকর্ডের অ্যাক্সেসটা কি দেওয়া যায় কিনা আপনাদেরকে, যদি দেওয়া যায় পসিবল হয় আমি এটা যোগাযোগ করব। তাহলে আপনাদেরকে খুব সুন্দর করে গোছানো রেকর্ড ক্লাস কাঠমাচকের অ্যাডভান্স প্রবলেম আপনারা এটা পেয়ে যাবেন। আর যদি ওইটা সম্ভব না হয় তাহলে ভাই আলাদা করে আপনার জন্য রেকর্ড করে ইনশাল্লাহ দিয়ে দিব, টেনশন নেই। আর ইন দা মিন টাইম আজকে যে সময়টুকু এইটুকু আমি অনেকগুলো সিকিউ সলভ করছি, প্রায় 6টা সিকিউ সলভ করছি, ওগুলো আপনাকে রেকর্ডে দিবেন ইনশাল্লাহ আজকে রাতের মধ্যেই আপনি ওটা রেকর্ডে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে একজন আমাকে কমেন্ট করতে, ভাইয়া গতিশক্তির পরিবর্তনকৃত কাজ, এটা তো আমরা পড়ছিলাম কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে। হ্যাঁ, ওইটা এক ধরনের কনসেপ্ট ছিল, আপনি বল দিয়ে দিয়ে বস্তুকে গতিশীল করতেছেন, তখন হচ্ছে সেই কেস। কিন্তু মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আপনি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আপনি বস্তুকে নিবেন, কিন্তু কোনো বেগ দিবেন না। জাস্ট একটা পয়েন্ট থেকে আপনি আরেকটা পয়েন্টে ওকে জাস্ট নিলেন, কিন্তু কোনো বেগ দিলেন না। তখন তো আপনার গতিশক্তির পরিবর্তন এই কেসটাই আসবে না। তখন আপনার এখানেও হচ্ছে আপনার কি ছিল, মানে ব্যাপারটা এরকম যে আমি যদি একটু এভাবে চিন্তা করি, ধরেন এই হচ্ছে আমার পৃথিবী, ঠিক আছে? তো আমি এই পয়েন্টে ছিলাম, এটা ছিল আমার ধরেন এম বিন্দু, এখান থেকে আমার কিউ বিন্দুতে গেল, ঠিক আছে? এখন এইখানেও আমার বেগ শূন্য ধরলাম, এখানেও আমার বেগ শূন্য, দুই জায়গায় আমার বেগ শূন্য। তাহলে এখানে গতিশক্তির পরিবর্তনের কোনো কাজই নাই। এখানে আমার একটা টোটাল শক্তি ছিল, এখানে গেলে টোটাল শক্তিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। টোটাল শক্তি মানে কি, বেগ যেহেতু জিরো, টোটাল শক্তিটা আসলে বিভব শক্তি। তাহলে এখানে একটা শক্তি ছিল, এখানে শক্তিটা চেঞ্জ হয়ে গেছে। শক্তিটা চেঞ্জ হয়েছে কেন? কেন আমি কাজ করছি, কাজ করতে যে শক্তিটা খরচ হয়েছে ওইটাই ওর মধ্যে জমা হয়েছে বা ওইটাই ওর মধ্যে সে পাইছে। তাহলে ওইটাই, এই জন্য কৃত কাজটা হচ্ছে টোটাল শক্তির পরিবর্তন, মানে হচ্ছে
ইসিজি শক্তির পরিবর্তন। তো আপনাদেরকে কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে যেটা শেখানো হয়, কৃত কাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন, আজকে সোহেল বলতেছে এটা সকল জায়গায় অ্যাপ্লিকেবল না। কেন অ্যাপ্লিকেবল না একটু বলি। কৃত কাজ ইকুয়ালস টু মোট শক্তির পরিবর্তন। কিভাবে বললাম? দেখেন, আপনি যখন কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে ছিলেন তখন আপনি কি বলছেন, লাইক একটা গাড়ি আছে, ও এখানে যাচ্ছিল, তার বেগ ছিল ইউ, একটু পর যাচ্ছে, আপনার বেগ হয়েছে কত, ভি। এখন চিন্তা করেন, ও একটু আগেও মাটির উপরে ছিল, তখন ওর বিভব শক্তি কত ছিল, বিভব শক্তি ছিল 0, পরে ওর বিভব শক্তি কত, 0। ওর বিভব শক্তি চেঞ্জ হয় না, কিন্তু গতিশক্তি কি হয়ে গেছে, হাফ এম ইউ স্কোয়ার, আর এটা পরে হয়েছে কি হাফ এম ভি স্কোয়ার। তাহলে টোটাল শক্তির পরিবর্তন যে কথা, গতিশক্তির পরিবর্তন কি একই কথা না? তো এখানে যে কৃত কাজটা, এটা হচ্ছে টোটাল শক্তির পরিবর্তন, এবং টোটাল শক্তির পরিবর্তন মানে হচ্ছে বিভব শক্তির পরিবর্তন প্লাস গতিশক্তির পরিবর্তন। সো এই যে বিভব শক্তির পরিবর্তন, তো মাটিতে ছিল আগেও বিভব শক্তি 0, পরে বিভব শক্তি 0, এটা কত হয়েছে 0। তাহলে শুধু কি পড়েছিল, গতিশক্তির পরিবর্তন। এই কারণে আপনি বলছেন কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে? আর আজকে যখন আপনি মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে পড়তেছেন, তখন আমি বললাম কি, এখানেও বেগ 0, এখানেও বেগ 0, তার মানে এখানেও গতিশক্তি 0, এখানেও গতিশক্তি 0। তাহলে চেঞ্জ হয়েছে কি, বিভব শক্তিটা চেঞ্জ হয়েছে। তাই কৃত কাজটা হয়ে গেল কি, বিভব শক্তির পরিবর্তন। তাহলে এক এক জায়গায় এক এক সূত্র, কৃত কাজ মানে বিভব শক্তির পরিবর্তন গ্র্যাভিটি চ্যাপ্টারে, কাজ শক্তি চ্যাপ্টারে কৃত কাজ মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এরকম না। ব্যাপারটা হচ্ছে সেম, যে ব্যাপারটা সেটা হচ্ছে কৃত কাজ মানে হচ্ছে টোটাল শক্তির পরিবর্তন, টোটাল শক্তির পরিবর্তন। তো টোটাল শক্তির পরিবর্তন, এক জায়গায় বিভব শক্তির চেঞ্জটা 0 ছিল, তাই শুধু গতিশক্তিটা হয়েছে, আর আরেক জায়গায় হচ্ছে আপনার গতিশক্তির চেঞ্জটা 0, তো শুধু বিভব শক্তিটা হয়েছে। এখন বলতে পারেন ভাইয়া এইটার বেগ কি আমার হচ্ছে যে 0ই হইতে হবে? অ্যান্সার হচ্ছে না, 0 নাও হইতে পারে। আপনি এরকমও রাখতে পারেন, ধরেন আগেও ছিল ভি, সে ফর এক্সাম্পল এটা আগেও ছিল ভি, পরেও ছিল ভি, মানে আগেও টোটাল যত গতিশক্তি ছিল, এখন টোটাল গতিশক্তিটা তাই আছে, তাহলে গতিশক্তির চেঞ্জটা 0। তাহলে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোথায়, বিভব শক্তিতে। ওইভাবে আপনি কাজটা করতে পারেন, ঠিক আছে? সমবেগে গেলে কি কাজ হবে কিনা? সমবেগে গেলে অবশ্যই কাজ হবে, সমবেগে গেলে অবশ্যই কাজ হবে, বাট সেই ক্ষেত্রে আমার গতিশক্তির পরিবর্তন থাকবে না, শুধু বিভব শক্তির পরিবর্তন হবে, বিভব শক্তির পরিবর্তনটাই কৃত কাজ। তাহলে আমরা এই পুরো প্রবলেমটা দেখলাম, এম থেকে কিউতে যেতে আমার যেই কাজটা হয়েছে সেই কাজটা কি, সেটা হচ্ছে এখানে বিভব শক্তি এবং এখানে বিভব শক্তির পার্থক্য, আমরা মানগুলো বসাইলাম, এখান থেকে বিভব শক্তির পার্থক্য, কৃত কাজ পেয়ে গেলাম। এখন যখন আমি এম থেকে এনে যাব, এটাকে অন্য একটা কালার দিয়ে লিখি, আমি যখন এম থেকে এনে যাচ্ছি, তখন আমার বিভব শক্তির পরিবর্তন হচ্ছে আমার ভি এন মাইনাস ভি এম। এবং এইখানে খেয়াল করে দেখেন, আমরা যদি লিখতে যাই তাহলে আমরা কি লিখব, মাইনাস জি এম ডিভাইডেড বাই আর প্লাস 100 কিলোমিটার মাইনাস হচ্ছে প্লাস জি এম। দেখেন এমটা যতটুকু হাইটে আছে, এন কি এক্স্যাক্টলি সেম হাইটে আছে, তাহলে ওর জন্য কি আর প্লাস 100 10⁻³ তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ যায় কত আসবে, 0 আসবে। তো এখানে কৃত কাজ হচ্ছে 0 জুল, এখানে কৃত কাজ হচ্ছে 0 জুল। তাহলে আমাদেরকে যদি বলে একই হাইটে থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব, তাহলে বিভব শক্তির কোনো পরিবর্তন হবে না। বিভব শক্তির যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে কৃত কাজটা 0 হবে। এবং আপনারা এমনও বলতে পারেন যে কেন ভাইয়া কৃত কাজটা 0 হচ্ছে। চিন্তা করেন তো ভাইয়া, ব্যাপারটা এরকম না, আমি যখন এই দিকে যাচ্ছি, আমার বল কি কেন্দ্রের দিকে, সরণ কি স্পর্শক বরাবর। বল এবং সরণ, বল এবং সরণ তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। বল এবং সরণের মাঝে যখন কৃত কাজটা 90 ডিগ্রি, যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তখন কৃত কাজটা কত আসে, 0। আমি যখন এই বৃত্তাকার পথে আঁকাচ্ছি, প্রতিটা মুহূর্তে বল এবং সরণের অন্তর্গত কোণটা হচ্ছে 0, সরি অন্তর্গত কোণটা হচ্ছে 90, ফলে কৃত কাজটা হচ্ছে 0, cos 90 = 0, এটা চলে আসছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, অতএব এম থেকে কিউতে বেশি, অতএব এম থেকে কিউতে কাজ বেশি।
এম থেকে কিউতে কাজ বেশি, এটাই ছিল আমাদের বের করার বিষয়। আমরা এটা বের করে ফেললাম। তো আমাদের কাজ ডান, আমরা করে ফেললাম। তো আমাদের এই দুইটা হচ্ছে আমাদের সলভ। তো এই প্রবলেমটা কি বুঝতে পারছে কিনা সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন সবাই। যদি গতিশক্তি বিভব দুইটার একটাও জিরো না হয় তাহলে কৃত কাজ কিভাবে বের করব? তখন আসলে টোটাল শক্তি বের করতে হবে। সুবহানা একটা ভালো কমেন্ট করছে যে ভাই আপনি তো একটা কেস দেখাইলেন, গাড়ি যখন পৃষ্ঠের উপর দিয়ে যাচ্ছে তখন বিভব শক্তি চেঞ্জ হচ্ছে না, শুধু গতিশক্তি চেঞ্জ হচ্ছে। তার মানে কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন। আর এই কেস দেখাইলেন বিভব শক্তি চেঞ্জ হচ্ছে, গতিশক্তি চেঞ্জ হচ্ছে না, তার মানে কৃত কাজ হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। কিন্তু এমন যদি হয় গতিশক্তির পরিবর্তনটাও জিরো না, বিভব শক্তির পরিবর্তনটাও জিরো না, তখন কি হবে? তখন কৃত কাজ হবে আসলে টোটাল শক্তির পরিবর্তন। আগের বিভব শক্তি গতিশক্তি মিলে টোটাল যা শক্তি ছিল এবং পরে টোটাল যে শক্তি আছে দুইটার পার্থক্যটা হবে আসলে টোটাল কাজ। তার মানে তখন কৃত কাজ হবে ডেল ইপি প্লাস ডেল ই কে। ঠিক আছে, তাহলে এইটুকু প্রবলেম আমাদের ডান। এবার আমরা কি করব? ও আচ্ছা, এবার বাকি কাজগুলো করার আগে একটা ছোট্ট জিনিস বলি। আমরা তো প্রথমে 4টা থিওরি ক্লাস করছি, তারপর 5 নাম্বার ক্লাসে ছিল এমসিকিউ সলভিং, 6 নাম্বার ক্লাসে ছিল সিকিউ সলভিং। তো এই ক্লাসগুলোর মধ্যে যতগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল সবগুলো হোমওয়ার্ক এখানে একসাথে আছে। আচ্ছা, সমস্যা নেই। এখানে হচ্ছে সবগুলো ক্লাস একদম ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 2 পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক ছিল সবগুলো হোমওয়ার্ক এখানে একসাথে আছে। একদম সবগুলো ক্লাসের সবগুলো হোমওয়ার্ক। সো আপনারা যে বা যারা আগের ক্লাসগুলোর হোমওয়ার্ক করছেন, হয়তো আপনি একটা ক্লাসে 10টা হোমওয়ার্ক দেওয়া ছিল, আপনি হয়তো 5টা পারছেন, 6টা পারছেন, বাদ বাকিগুলো আপনি পারেন নাই, তো আপনি ওগুলো রেখে দিছিলেন। তো আজকে আমি এখন গোলক রিলেটেড কিছু পড়াশোনা আপনাদেরকে করাবো এবং এর মাধ্যমে আমাদের হচ্ছে গ্র্যাভিটি রিলেটেড টোটাল পড়াশোনাটা শেষ হবে। যদিও আরেকটা ক্লাস আমাদের আছে, ওখানে আমরা অ্যাডভান্স অ্যাডমিশন প্রবলেম সলভ করব, বাট হোমওয়ার্ক গুলো করা রিলেটেড যা যা দরকার সেগুলো হচ্ছে আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসের পর সবগুলো হোমওয়ার্ক একসাথে স্লাইডে দেওয়া থাকবে, আপনারা একটু চেক করবেন যেগুলো আগে আপনারা পারেন নাই সলভ করতে সেগুলোকে আজকে পারতেছেন কিনা। ঠিক আছে, সো এখন আমরা পড়াশোনা শুরু করব আমাদের গোলক রিলেটেড পড়াশোনা। আমরা এখন গোলকের পড়াশোনাতে চলে যাব, যেটা কিনা আমাদের এই গ্র্যাভিটি চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, সো গোলক, আমাদের গোলক আসলে দুই প্রকার। গোলক জিনিসটা আসলে আমাদের দুই প্রকার। কি কি? একটা হচ্ছে নিরেট আর আরেকটা হচ্ছে ফাঁপা। একটা হচ্ছে আমাদের ফাঁপা গোলক আর আরেকটা হচ্ছে আমাদের নিরেট গোলক। এই দুই প্রকারের গোলক আছে। তো আমরা এই দুই প্রকারের গোলক নিয়ে হচ্ছে আজকে কাজ করব। আচ্ছা, ডক্টর আকাশ বলছে ভাই হোমওয়ার্ক গুলোর অ্যান্সার তো গ্রুপে পাইনি। না, গ্রুপে অবশ্যই আপলোড দেওয়া আছে। যতগুলো হোমওয়ার্ক ছিল সবগুলো হোমওয়ার্কই হচ্ছে এইচএসসি কিউ3 যে গ্রুপটা আছে এই গ্রুপে আপলোড দিছে এবং সবগুলো হোমওয়ার্কে আপনাদের সাব্বির ভাইয়া, সাব্বির আহমেদ সম্ভবত, ও হচ্ছে আমাদের নলেজ টিমের খুবই গুরুত্বপূর্ণ একজন মেম্বার। ও হচ্ছে সবগুলো আপলোড দিয়ে দিছে। আপনি একটু গ্রুপে চেক করেন, @@everyone মেনশন দেওয়া আছে। মেনশন দেওয়া পোস্টগুলো যদি একটু চেক করেন তাহলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। এবং আমরা চেষ্টা করব আজকে ক্লাসের পর সবগুলা হোমওয়ার্ক, এই ক্লাসে যত চ্যাপ্টারে যত হোমওয়ার্ক ছিল সবগুলো হোমওয়ার্ককে একসাথে ছবি তুলে ওইগুলোকে একটা পোস্টের মাধ্যমে সবগুলো হোমওয়ার্ককে একসাথে দেওয়া, তখন আপনাদের জন্য পাওয়াটা আরো ইজিয়ার হবে। তো প্রথমে আমরা কাজ করব হচ্ছে ফাঁপা গোলক নিয়ে। তো ফাঁপা গোলক 1 নম্বরে হচ্ছে আমাদের কাজ কি? প্রাবল্য নির্ণয়। তো আমরা প্রথমে গোলকটাকে ড্র করব। এই হচ্ছে আমাদের গোলকটা।
সো এই গোলকের এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে রেডিয়াস ক্যাপিটাল আর, এবং আমাদের টার্গেট হচ্ছে তিনটা আলাদা আলাদা বিন্দুতে বের করা। এইটা হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর একটু দূরে সি বিন্দু। ঠিক আছে, সো আমরা ফার্স্টে সি বিন্দুতে প্রাবল্য বের করব। আমরা যদি সি বিন্দুতে প্রাবল্য বের করি যে ভাইয়া সি বিন্দুতে প্রাবল্যের মান কত, সেটা কত হবে? বললাম এই গোলকটার ভর হচ্ছে এম, গোলকটার ভর হচ্ছে এম, সি বিন্দুতে প্রাবল্য হবে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। সি বিন্দুতে প্রাবল্য কত হবে? জি এম বাই আর স্কোয়ার। এখানে আর কত? এখানে আর হচ্ছে সেন্টার থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব, সেন্টার থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে আর। সো জিএম বাই আর স্কোয়ার, এটা অভিকর্ষ ত্বরণ বলতে পারেন বা মহাকর্ষীয় প্রাবল্য বলতে পারেন, একই জিনিস। আচ্ছা, এবার আসেন বি বিন্দুতে। বি বিন্দুতে কত হবে? জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, কারণ এখানে সেন্টার থেকে এই ক্যাপিটাল আর পর্যন্ত দূরত্ব সেটাই আসলে কত, সেন্টার থেকে বি পর্যন্ত দূরত্ব, এটাই হচ্ছে ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল আর হচ্ছে ও থেকে বি পর্যন্ত ডিস্টেন্স। তাহলে আমরা এইটাও পেয়ে গেলাম। কারেন্ট চলে গেছিল তাই মাঝখান থেকে কিছু করতে পারিনি, নাইম শিকদার বলছে, সো ব্যাড লাক। আমাদের রিকমেন্ডেশন থাকবে হচ্ছে রেকর্ড ক্লাস থেকে বাকি অংশটুকু দেখে নিয়েন। আর যদি এখন থেকে বুঝতে না পারেন, বুঝতে পারবেন, ফাঁপাগুলো নতুন টপিক, তো বুঝতে পারবেন যেইটুকু মিস গেছে আপনার রেকর্ড থেকে দেখে নিন। নাবিলা ইসলাম বলছে ভাই আমাকে গ্রুপে অ্যাড করলে অনেক ভালো হবে। যারা যারা গ্রুপে অ্যাড হন নাই ভাই অবশ্যই অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আপনাদের অ্যাপের মধ্যে গ্রুপে অ্যাড হওয়ার লিঙ্কটা দেওয়া আছে, ওখানে আপনারা জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। রিকোয়েস্ট পাঠানোর পর যদি আপনাদেরকে অ্যাড না করে তাহলে আপনার যে হেল্প নাম্বারটা 16780 তে ফোন দিবেন। ফোন দিয়ে আপনি যে পেইড স্টুডেন্ট, আপনার ফোন নাম্বার বা কারেসপন্ডিং যে তথ্যগুলো দরকার ওইগুলো দেওয়ার পর ওনারা হচ্ছে ওইখান থেকে আপনাকে অ্যাড করে দিবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই দুইটা গেল। তারপর আছেন আমরা যদি এই বিন্দুতে বলি, এই বিন্দুতে প্রাবল্য কত হবে? এই বিন্দুতে প্রাবল্য হবে হচ্ছে 0। খেয়াল করে এটা কি ধরনের গোলক? এটা কিন্তু ফাঁপা গোলক, এইটা হচ্ছে ফাঁপা গোলক। ফাঁপা গোলকের ভিতরের কোনো বিন্দুতে প্রাবল্য কত হয়? 0 হয়। ফাঁপা গোলকের ভিতরের কোনো বিন্দুতে কি হয়ে যায় ভাইয়া? প্রাবল্য 0 হয়ে যায়। কেন 0 হয় চিন্তা করেন। ভিতরের কোনো পয়েন্ট যদি আপনি চিন্তা করেন, লাইক আমি একটা ছোট্ট করে গোলক আলাদাভাবে আঁকি। আপনি ভিতরের কোনো বিন্দুতে আছেন, লাইক আপনি এইরকম কোনো একটা পয়েন্টে আছেন। এই পয়েন্টে থাকলে আপনাকে যেটা করবে সেটা হচ্ছে উপরের দিকের কণাগুলো উপরে আপনাকে টানবে, আর নিচের দিকের কণাগুলো আপনাকে নিচে টানবে। কারণ এখানে ভরটা আছে কি শুধুমাত্র পৃষ্ঠে। শুধুমাত্র একটা ফুটবল চিন্তা করেন, এটার এক্সাম্পল হচ্ছে ফুটবল। এটার এক্সাম্পল কি? ফুটবল এক্সাম্পল। তাহলে ফুটবলের ভিতরের কোন একটা বিন্দু, এখানে কি কোনো ভর আছে? কোনো ভর নেই, টোটাল ভরটাই কি পৃষ্ঠে, তাই না? টোটাল ভরটাই হচ্ছে পৃষ্ঠে। অলরেডি বলছেন সুহানা, ইসিতরিতে জিবি ভাইয়া সম্ভবত এই জিনিসগুলো পড়াইছে, গ্রেট। তবে একটু ডিফারেন্স আছে, সো একটু ডিফারেন্সটার জন্যই ভাই আরেকবার পড়াচ্ছি। মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারও এই জিনিসগুলো রিপিট করতেছি। সেটা হচ্ছে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, এখানে যে ব্যাপারটা, টোটাল ভরটা হচ্ছে পৃষ্ঠে, তাহলে ভিতরে তো কোনো ভর নাই। ভিতরে যদি কোনো ভর না থাকে তাহলে এইরকম কোনো একটা পয়েন্ট যদি আপনি চুজ করেন ভিতরের পয়েন্ট, তাহলে ওইটাকে উপরের দিকের বিন্দুগুলো টানবে উপরে, নিচের দিকের বিন্দুগুলো টানবে নিচে। এখন উপরের দিকে তো আপনার বলবেন যে ভাই উপরের দিকে তো দূরত্ব কম, তাহলে বলটা মনে হয় বেশি হবে। কিন্তু নিচের দিকে তো আবার বিন্দু বেশি, মানে নিচের দিকে তো ভর বেশি, তাহলে আবার নিচের দিকেও ভরটা যেহেতু বেশি, আবার দূরত্বও বেশি, ফলে আলটিমেটলি যেটা হয় উপরের দিকে টোটাল বল যা থাকে নিচের দিকেও টোটাল বলটা এক্স্যাক্টলি তা থাকে, বা বাম পাশে টোটাল আপনার যতটুকু বল থাকে ডান পাশে টোটাল বল তা থাকে। ফলে যেটা হয় লব্ধি বল, লব্ধি বলটা যেটা হয়, লব্ধি বলটা হয়ে যায় হচ্ছে 0। এই কারণে ভিতরের যে কোনো বিন্দুতে, ভিতরের যে কোনো বিন্দুতে প্রাবল্য 0 হয়। এটা হচ্ছে কি ভেতরের যে কোনো বিন্দুতে।
ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে ফাঁপা গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য, পৃষ্ঠে যদি চিন্তা করি পৃষ্ঠে হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, এবং বাইরে যদি কোনো বিন্দুতে থাকে জিএম বাই স্মল আর স্কোয়ার। স্মল আর হচ্ছে কেন্দ্র থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্ব। ডান, এই ফাঁপা গোলকের প্রথম পার্ট গেল। এবার আমরা যেটা করব, ফাঁপা গোলকের পরের পার্টটা দেখব। সো আবারও আমরা আগের মতো সেই গোলকটাকে এঁকে নিচ্ছি। গোলকটাকে এঁকে নিয়ে এবারও সেই আগের মতোই তিনটা বিন্দুকে আমরা আইডেন্টিফাই করব। সো এইটা হচ্ছে আমার সেন্টার ও, এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি, বাই একটা বিন্দু সি। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব, এখনো বস্তুটার ভর এম, ব্যাসার্ধ আর, আর এটা তো এক্সাম্পলটা হচ্ছে ফুটবল, এটা আমরা মনে আছে আশা করি, ফুটবলের এক্সাম্পল। এখন আমরা যেটা করব, বিভব নির্ণয় করব। প্রতিটা দুইটা করে কেস থাকবে, একটা হচ্ছে প্রাবল্য আর একটা হচ্ছে বিভব। সো ফার্স্টে সি বিন্দুতে বিভব যদি চিন্তা করি, একদম বাইরের কোনো বিন্দুতে বিভব, নর্মাল সূত্র মাইনাস জিএম বাই আর হওয়ার কথা, সেই মাইনাস জিএম বাই আরই, কোনো চেঞ্জ নাই। জাস্ট একটু মাথায় রাখবেন, আর হচ্ছে সেন্টার থেকে ওই সি বিন্দু পর্যন্ত, বাইরের ওই বিন্দু পর্যন্ত দূরত্ব, একদম স্থিতরিতার মতোই। যদি আমাকে বি বিন্দুতে বিভব নির্ণয় করতে বলে, এক্স্যাক্টলি সেম, জাস্ট দূরত্বটা হবে হচ্ছে ব্যাসার্ধের সমান। এখানে আমার দূরত্ব আর যেটা, সেটা হচ্ছে ও বি, দ্যাট মিনস ব্যাসার্ধের সমান। ওকে, 10 মিনিট বাড়ায় রাখি। আর লাস্টে আমি যদি এ বিন্দুতে চিন্তা করি, এ বিন্দুতে যদি চিন্তা করি তাহলে কি হবে, এখানেও কি বিভবটা শূন্য হবে? অ্যান্সার হচ্ছে না, এখানে বিভবটা হবে পৃষ্ঠের বিভবের সমান। এখানে দেখেন বিভবটা কিন্তু পৃষ্ঠের বিভবের সমান, অর্থাৎ এখান থেকে আপনি একটা জিনিস মাথায় রাখতে পারেন, ভেতরের যে কোনো বিন্দুতে, ভেতরের যে কোনো বিন্দুতে বিভব পৃষ্ঠের বিভবের সমান, পৃষ্ঠের বিভবের সমান। এখন বলবেন ভাইয়া কেন সমান, ভাইয়া কেন হচ্ছে এই জায়গায় ভিতরে বিভবটা সমান, এটা ধরেন আপনার প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন ভিতরে আমার মহাকর্ষীয় বিভব কি ছিল, অসীম থেকে 1 কেজি ভরকে ভিতরে আনতে কতটুক কাজ করা লাগবে, তাই না? অসীম থেকে 1 কেজি ভরকে আনতে কতটুক কাজ করা লাগবে। সো এইখানে বাইরে আপনার একটা বল ছিল, বলের এগেইনস্টে ধাক্কা দিয়ে 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 আপনি আনতে একটা কাজ করা লাগতো। যখনই আপনি ভিতরে চলে গেছেন, ভিতরে চলে গেলে বলটা কত, শূন্য। যখন আপনি গোলকের পৃষ্ঠের ভিতরে ঢুকে গেছেন, ভিতরে ঢুকে গেলে প্রাবল্য শূন্য, তার মানে কি বলও শূন্য। বল যদি শূন্য হয়, যতই আপনি বি থেকে এতে আসেন না কেন, বি থেকে এতে আসতে, বি থেকে এতে আসতে আপনার কৃত কাজ কত, বি থেকে এতে আসতে আপনার কৃত কাজটা হচ্ছে 0। কেন 0? কারণ এখানে হচ্ছে বলটা শূন্য। যেহেতু বল শূন্য, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, বল শূন্য হওয়ার কারণে কৃত কাজটা শূন্য হয়। কৃত কাজটা শূন্য হওয়ার কারণে আমার ওই অসীম থেকে পৃষ্ঠ পর্যন্ত আনতে যেইটুকু কাজ, অসীম থেকে ভিতর পর্যন্ত আনতে একই পরিমাণ কাজ। এই কারণে পৃথিবীর পৃষ্ঠে, বা পৃথিবী পৃষ্ঠে বলছি ভুলে, মানে ফাঁপা গোলকের পৃষ্ঠে বিভব যা হয়, ভিতরে যে কোনো বিন্দুতে বিভবটা এক্স্যাক্টলি সেম হয়। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত কি আপনাদের সবার কাছে ক্লিয়ার? সি আর বি এরটা সমান হবে না, ডিফারেন্ট হবে, কিন্তু বি থেকে শুরু করে ভিতরে যে কোনো বিন্দুতে বিভবটা সমান হবে। ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি, ক্লিয়ার, অনেকগুলো চলে আসছে। ডান। সমবিভব তল কি? সমবিভব তল হচ্ছে যদি কোনো তল এমন থাকে যেই তলের উপর প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, সেটাই হচ্ছে সমবিভব তল। যেমন এই গোলকের পৃষ্ঠটা একটা হচ্ছে সমবিভব তল, এই গোলকের পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান মাইনাস জিএম বাই আর, দ্যাট মিনস এই গোলকের পৃষ্ঠ হচ্ছে আমার সমবিভব তল বলতে পারি। ওকে, তাহলে আমাদের এইটুকু গেল, ফাঁপা গোলকের পড়াশোনা শেষ। এবার আমরা যাব হচ্ছে নিরেট গোলক। এবার আমাদের পড়াশোনাটা থাকবে নিরেট গোলকে।
সো নিরেট গোলকের জন্য আমরা ঠিক আগের কাজটাই করব। 1 নম্বরে নিরেট গোলকের এক্সাম্পল কি হইতে পারে? নিরেট গোলকের এক্সাম্পল হচ্ছে পৃথিবী। পৃথিবী হচ্ছে একটা নিরেট গোলক অলমোস্ট। সো আমরা একটা নিরেট গোলক এঁকে নিই, আর আমাদের জন্য ব্যাপারটা ডিল করা ইজি হবে। তো আমরা ভিতরে ফিল করে ফেললাম যেন হচ্ছে বোঝা যায় যে এটা নিরেট গোলক কি অন্য কি গোলক বোঝার জন্য। ও বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, লাস্টে বাইরে হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, আগের মতোই এখানে ভর হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে আর। এখন ভাইয়া যে কাজটা করব সেটা হচ্ছে পুরো জিনিসটাকে একটা কপি করব, এবং এটাই হচ্ছে পরে বসাই দিব। ওকে, ডান। তাহলে প্রথমে আমরা ফার্স্ট কাজটা সেরে ফেলবো, সেটা হচ্ছে প্রাবল্য। প্রাবল্যগুলো কিরকম হয় সেটা আমরা একটু বের করব। তো আমাদের এখানে টোটাল 3টা বিন্দু আছে। সি আর বি বিন্দুর বিভব সমান হবে, জিমি ভাই তো বলছিল সমান হবে না, ভুল। আপনি হয়তো বি আর সি বিন্দু ওইখানে যেভাবে ধরছে, আমি হয়তো ভাইয়া হয়তো এরকম ধরছে, বাইরে ধরছে এ, এখানে বি, এখানে সি। আমি হয়তো উল্টাভাবে ধরছি, আমি এখানে এ ধরছি, বি ধরছি, সি ধরছি। মূলত এখানে ভিতরে হচ্ছে বিভব সকল বিন্দুতে পৃষ্ঠ বিভবের সমান হবে, আর বাইরে যত যাবেন বিভবটা তত হচ্ছে চেঞ্জ হতে থাকবে। আশফার রহমান বলছে বিভবটা নেগেটিভ কেন? এটা কিন্তু আমরা ক্লাস 2 বা 3 তে, লেকচার 2 বা 3 তে ডিটেলসে বলছি, ওইখান থেকে দেখলে পেয়ে যাবেন। তাহলে প্রাবল্য, প্রথমে আসেন প্রাবল্য বের করতে হবে। আমরা যদি সি বিন্দুতে চিন্তা করি, বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য কত? জাস্ট নর্মাল জিএম বাই স্মল আর স্কোয়ার। এখানে স্মল আর কি? স্মল আর হচ্ছে সেন্টার থেকে সি পর্যন্ত দূরত্ব। যদি আমাকে বলে বি বিন্দুতে কত, এটাও সিম্পল, জাস্ট জিএম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। ক্যাপিটাল আর হচ্ছে গোলকটার ব্যাসার্ধ অর্থাৎ ও বি, এটার সমান। ঝামেলা কোথায় হবে? ঝামেলা হবে সেটা হচ্ছে যদি যদি আমি ভিতরে চলে আসি। যখন আমি ভিতরে চলে আসব এ বিন্দুতে, তখন আমার বিভবের সূত্র কি? ওই যে মনে আছে 4/3 পাই রো জি ইন্টু স্মল আর। পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের সূত্র শিখছিলাম না? পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের সূত্র জাস্ট ওইটা অ্যাপ্লাই হয়, কারণ অভিকর্ষ ত্বরণ যে কথা, আমার এই মহাকর্ষীয় প্রাবল্য এক্স্যাক্টলি সেম কথা। সো এইটাকে চাইলে আপনি এভাবে লিখতে পারেন, 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, এভাবেও লিখতে পারেন। এখানে আর মাইনাস এইচ, এইচ কতটুকু? আপনার এই যে এইটুকু হচ্ছে এইচ, আর এইটুকু হচ্ছে স্মল আর। যদি আপনি চিন্তা করেন আর কি, যদি আমি এটা লিখবো না, কারণ এক চিত্রের মধ্যে লিখলে হচ্ছে আমাদের কনফিউশন তৈরি হবে। আমি এটাকে সাইড নোট দিয়ে লিখি, স্মল আর, এখানে স্মল আর হচ্ছে ও এ, আর এইচ কি? এইচ হচ্ছে আপনার এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স, এটা হচ্ছে এইচ। মানে এইটুকু হচ্ছে এইচ, পৃষ্ঠ থেকে আমি কতটুকু ভিতরে আছি, আর ও এ এইটুকু হচ্ছে আমার স্মল আর। তাহলে আমার অভিকর্ষ ত্বরণের সূত্র তো আমি জানি, অভিকর্ষ ত্বরণের সূত্র জানা মানে আমি হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র কত সেটাও কিন্তু জেনে গেলাম। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আমাকে একটু জানান তো। আমরা টোটাল 4টা জিনিস নিয়ে কাজ করার কথা, ফাঁপা গোলকের প্রাবল্য, বিভব, নিরেট গোলকের প্রাবল্য, বিভব। তো আমরা প্রথম 2টা শেষ করছি, 3 নাম্বারটাও প্রায় শেষের দিকে। তো এইটুকু কি ক্লিয়ার কিনা একটু জানায়। সানজিদা বলছে ক্লিয়ার, সেজুতি, শ্রাবন্তী অনেকে বলছে ক্লিয়ার, মিমি বলছে ক্লিয়ার, ওকে। তাফসিরুল, রেজওয়ান, আনন্দ, জান্নাতুল ফেরদাউস, মিশায়েল, অনন্যা, আশফার রহমান, ইসরাত জাহান, নিঝুম, লামিয়া, মেহজাবিন, সাদিয়া, অনন্যা, নিষ্কৃতি, নাজিব, তাহসান, সাফায়েত, জুবায়ের, শামিমা, অনন্যা, রহমতুল্লাহ, তারপর রুমানা, লাবিব, নাজিব, তাহসান,
আরাফাত, সিদ্দিক, মুমিনা, অনিক, মেহেদি, ঝুমা, সুবহানা, আরজু, সুস্মিতা, শারমিন আক্তার, অপূর্ব, মুমিনা, শেখ জাকিয়া, আফরিন আহমেদ, সাকিব হাসান, তারেক মনোয়ার, ঘুম ধরতেছে কার নাম? রুমানা, জাকি। আচ্ছা ঠিক আছে, অনেকে বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক মানুষ কমেন্ট করছে। থ্যাংক ইউ ভাই আপনাদের সবাইকে। তাহলে আমরা প্রাবল্য পর্যন্ত শেষ। এবার হচ্ছে সব থেকে ডেঞ্জারাস জায়গায় যাব, যেটা এটা ভুলে অ্যাড করে ফেললাম, এটা ক্লিয়ার করতে হবে আমাকে। ক্লিয়ার, ওকে, ডান। তো এবার আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে আমাদের 2 নাম্বার কেস, অর্থাৎ আমরা বিভব বের করব, মহাকর্ষীয় বিভব বের করব। সো মহাকর্ষীয় বিভব যখন আমরা বের করব, তখন আমরা যেটা করতে হবে, প্রথমে আমরা যদি সি বিন্দুতে চিন্তা করি, সি বিন্দুতে বিভব যদি নিই জাস্ট নর্মাল -gm বাই স্মল আর, যেখানে স্মল আর এর মান কত? স্মল আর এর মান হচ্ছে ও থেকে সি পর্যন্ত ডিস্টেন্স, সিম্পল। যদি বি তে নিই, সেটাও আগের মতোই, জাস্ট -gm ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। এখানে ক্যাপিটাল আর হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, আজকে সবার মনের আশা পূরণ হলো, ভাইয়ার নাম পড়ার মাধ্যমে। ভালো ছিল কমেন্ট। নীলের গোলক আর পৃথিবী কি একই হবে? যদিও পৃথিবী পুরোপুরি গোলক না, একটু ডিম আকৃতি, উটের ডিমের মতো, বাট তারপরও কিছুটা উপবৃত্ত হইলো আমরা পৃথিবীকে অলমোস্ট গোলক ধরে কাজ করতে পারি। তো আজকে চলেন, কি বলছে, আহ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই বিন্দুতে যখন যাব, এই বিন্দুতে গেলে এখন আর বিভবটা ফাঁপা গোলকের সময় যেরকম পৃষ্ঠের বিভবের সমান আসছিল, এখন আর এই এ বিন্দুতে এইটা এরকম আসবে না। এই বিন্দুতে সূত্রটা কি আসবে সেটা একটু ফার্স্টে বলি, ভাইয়া প্রমাণ করব, কোনো সমস্যা নাই, টেনশন নিয়েন না। -gm ডিভাইডেড বাই 2r³ 3r² মাইনাস স্মল আর স্কোয়ার, যেখানে কিনা আপনার আর হচ্ছে ও থেকে বি পর্যন্ত ডিস্টেন্স, আর স্মল আর হচ্ছে ও থেকে এ পর্যন্ত ডিস্টেন্স। তো এই বীজঘুটের সূত্রটা আমাদের প্রমাণ করা লাগবে, আমরা প্রমাণ করব, টেনশন নিয়েন না, ভাইয়া আসি আপনাদের সাথে প্রমাণ করে দেওয়ার জন্য। এইটা আমরা দেখব যে কিভাবে প্রমাণ হয়। চলেন আমরা প্রমাণ করি, দেখি কপি করা আছে কিনা। হ্যাঁ, কপি করা আছে। তাহলে ফার্স্টে চলেন যে এই ঘটনাটা কিভাবে ঘটতেছে একটু দেখি। ধরেন এইখানে ছিল হচ্ছে অসীম, অসীম থেকে ফার্স্টে আপনার পৃষ্ঠ পর্যন্ত আনতে একটা কাজ করা লাগবে, ওই কাজের কারেসপন্ডিং আপনি একটা বিভব পাবেন। বিভব মানে কি? 1 কেজি ভরের বস্তু, উট কি ডিম পারে? মোহাম্মদ সৌরভ, ও হচ্ছে বায়োলজিতে খুবই কাঁচা, বোঝা গেছে। তো অসীম থেকে বি পয়েন্ট পর্যন্ত আসতে হইলে আমাকে একটা কাজ করা লাগবে, 1 কেজি ভরের জন্য কতটুকু কাজ করা লাগবে সেটাই কিন্তু বিভব। তাহলে এইটুকু পর্যন্ত আসতে একটা কাজ করা লাগবে, একটা বিভব। আবার এইখানে একটু আগে কি ছিল, যখন আমরা ফাঁপা গোলক নিয়ে কাজ করছি, ফাঁপা গোলকের ক্ষেত্রে কিন্তু আমার ভিতরে কোনো বল ছিল না, তাই কোনো মানে যতই আমি সরি না কেন, যতই স্মরণ হোক না কেন, ভিতরে আমি যতই আগাই না কেন, স্মরণ যাই হোক না কেন, বল শূন্য, তাই কাজটা শূন্য ছিল। কিন্তু এখানে তো বল শূন্য না, তার মানে এখানে একটা কাজ হবে এবং ওই কাজের জন্য আমি আরেকটা বিভব পাবো। তাহলে আমার টোটাল বিভব হবে হচ্ছে টোটাল কাজ, টোটাল কাজের জন্য টোটাল বিভব। তার মানে একটা হচ্ছে আমাকে পৃষ্ঠ পর্যন্ত আসতে একটা কাজ, ওটার জন্য একটা বিভব, আবার পৃষ্ঠ থেকে ভিতরে আসতে আরেকটা কাজ, ওটার জন্য আরেকটা বিভব। দুইটা বিভবের যোগ করলে আমি টোটাল বিভব পাবো। এখন আসেন, প্রথম বিভবটা তো আমরা জানি, পৃষ্ঠ পর্যন্ত আসতে কত, -gm/r, এটা আমরা জানি। এখন ভিতরে আসতে আপনার যে কাজ করা লাগে, এই কাজটা আসলে কত? 1 কেজি ভরের জন্য কৃত কাজ, সেটাই তো আসলে আমাদের বিভব, তাই না? তো এখন আমাকে আসতে হবে কি, ক্যাপিটাল আর থেকে স্মল আর পর্যন্ত আসবো। ইন্টিগ্রেশন কেন দিলাম? ওই যে এফ ডি আর, এটা ইউজ করা লাগবে, এফ ডি আর এটা ইউজ করা লাগবে। আর আমি পুরাটাকে একটু এই দিকে নিয়ে আসি, নয় পরে আমার জায়গায় হবে না। হ্যাঁ, একটু এদিকে নিয়ে আসলাম, এদিকে একটা বাউন্ডারি সেট করে দিলাম যেন পরে ওই দিকে লিখতে পারি, কারণ অনেক বড় প্রমাণ। তাহলে দেখেন আমরা কি পাচ্ছি, -gm/r প্লাস 1/m ইন্টু এফ কত মনে আছে? পৃথিবীর অভ্যন্তরে যখন চলে যাই, বলটা আসে হচ্ছে 4/3π ρ/g/r। এটা তো অভিকর্ষ ত্বরণ, তার সাথে ভরকে গুণ দিলে টোটাল বল পাবো, ইন্টু ডি আর। কোথা থেকে কোথায় যাব? ভূপৃষ্ঠ থেকে
আমি ভিতরে যাচ্ছি আর ডিস্টেন্সে যাচ্ছি। এখন খেয়াল করে দেখেন স্মল এম ভিতরে বাইরে কাটাকাটি হয়ে যাবে, যেহেতু এগুলা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসা যায়। তাহলে থাকলো কি মাইনাস জিএম বাই আর, আর এখানে কনস্ট্যান্ট গুলো যদি বাইরে চলে আসে 4/3 পাই রো জি, তাহলে ভিতরে পড়ে থাকে আর ডি আর, ক্যাপিটাল আর থেকে স্মল আর এ আমি যাচ্ছি। ঠিক আছে, এগুলা কি ফর্মুলা আকারে মুখস্থ করব? অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে আপনার জীবন কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা, সৌরভকে নিয়ে সবাই অনেক কমেন্ট করতেছে, না সৌরভ ভালো ছেলে। হ্যাঁ, বাড়িতে একটু দুর্বল হতেই পারে, তাতে কি আমরা ওকে নিয়ে মজা করব নাকি? হ্যাঁ, মাইনাস জিএম বাই আর। এবার আমি একটা কাজ করব, দেখেন এই কাজটা বুঝেন কিনা। আমি একটু স্ট্রাইকটা ছোট করে নিই। 4/3 পাই রো জি, এটাকে আমি লিখবো কি 4/3 পাই আর কিউব ইন্টু রো, নিচে আবার আর কিউব দিয়ে ভাগ দিয়ে, মানে উপরে নিচে আর কিউব নিয়ে আসলাম, ইন্টু জি। আর এখানে ইন্টিগ্রেশন যখন করব, ইন্টিগ্রেশন করলে কি আর ডি আর, ইন্টিগ্রেশন করলে আর স্কোয়ার বাই 2 চলে আসবে, তাই না? ইন্টিগ্রেশন করলে আর স্কোয়ার বাই 2, স্মল আর ক্যাপিটাল আর। তাহলে এখানে পুরো জিনিসটা কি করলাম, 4/3 পাই রো জি যা ছিল তাই, উপরে আর কিউব আনলাম, নিচে আর কিউব আনলাম। কেন করলাম এটা? কারণ দেখেন এই টোটাল টুকুই কি আমার আয়তন না? আয়তন ইন্টু ঘনত্ব, তার মানে কি ভর। তাহলে আমি এই জায়গায় লিখতে পারবো কি, এই জায়গায় লিখতে পারবো যে আমার বিভব সেটা হচ্ছে, প্রথমে ছিল মাইনাস জিএম বাই আর প্লাস, এখানে হচ্ছে উপরে এইটা ভি ইন্টু ঘনত্ব, ঘনত্ব ইন্টু এটা, তার মানে এম ইন্টু জি, নিচে হচ্ছে আর কিউব। আর এখানে যদি আমি মানটা বসাই, মানটা বসাইলে কি আসবে, আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই 2, ইন্টিগ্রেশন করে মান বসাই দিলাম। তাহলে আমি কত পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে মাইনাস জি এম বাই আর, টুটা যদি বাইরে চলে আসে তাহলে 2 আর কিউব জি এম আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, এখন আমি যদি মাইনাস জি এম বাই 2 আর কিউব এটা যদি কমন নিই, তাহলে এখানে আর ছিল আর কিউব, তার মানে স্কোয়ার, 2 আর স্কোয়ার আসবে, মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস স্মল আর স্কোয়ার মাইনাস প্লাস আর স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি থাকলো, মাইনাস জি এম বাই 2 আর কিউব 3 আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এই ছিল আমাদের ফর্মুলাটা, যেটা আমরা একটু আগে লিখছিলাম, ওইটা আমরা কিন্তু এখন প্রুফ করে ফেলছি। ঠিক আছে, কবিরাজরা ফিরিস লাভারদের দেখতে পারে না, এটাই বাস্তবতা। হা 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 হা। আচ্ছা, সৌরভও খুব সুন্দর কমেন্টে জবাব দিছে যে ঠিক আছে আপনারা কমেন্টে জবাবটা গ্রুপে দিয়েন, আমাদের গ্রুপ একটু এঙ্গেজিং হবে, সমস্যা নেই। তো ক্লাসের মধ্যে আমরা ক্লাসের জিনিসপাতি করি। ভাই এই প্রমাণ কি মনে রাখতে হবে? যদি বলেন যে ভাই পরীক্ষায় আসবে কিনা, পরীক্ষায় আসার চান্স কম, কিন্তু যদি বলেন মনে রাখতে হবে কিনা, আমি শুভ ভাইয়া বলবো 100% মনে রাখা লাগবে। কেন? কেন হচ্ছে এই যে এখানে যে আপনার ইন্টিগ্রেশনটা করা লাগবে, আপনার যে এইখানে একটা কাজ হচ্ছে, এখানে আরেকটা কাজ হচ্ছে, এটার ভিতরে কি কি ঘটনা ঘটতেছে, এই ব্যাপারগুলো যদি আপনি না বুঝেন, যদি প্রমাণগুলো নিজে নিজে করার সে অ্যাবিলিটি না থাকে, তাহলে একটা ভালো পরিমাণ প্রবলেম যখন আপনাকে অ্যাডভান্স প্রবলেম সলভ করতে দিবে, তখন আপনি কোত্থেকে পারবেন? ওই অ্যাডভান্স প্রবলেম তো এর থেকেও জটিল হবে, তো ওইটার থেকে তো এটা সহজ। এই সহজগুলা শিখে মনে রাখলে, কোথা থেকে কি হয়েছিল স্টেপ গুলো জানা থাকলে, ইন্টিগ্রেশন গুলো পারা থাকলে, মাথায় পুরো কনসেপ্টটা থাকলে, তখনই না আপনি ভালো প্রবলেম সলভ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা পুরো প্রমাণটা আরেকবার একটু ব্যাখ্যা করি, যে এইখান থেকে এখানে আসতে আমার একটা কাজ করা লাগে, এইটা তো 1 কেজি ভরের জন্য কাজটাই হচ্ছে বিভব। বিভবটা যে মাইনাস জিএম বাই আর, এটা আমরা আগে থেকেই জানি। ফাঁপা গোলকের ক্ষেত্রে ভিতরে বল শূন্য হওয়ার কারণে কোনো কাজ করা লাগতো না, তাই বিভবটা পৃষ্ঠের বিভবের সমানই থাকতো। বাট এখানে তো একটা বল আছে, বলটা কি এম ইন্টু জি। এম ইন্টু জি কত? ওই যে 4/3 পাই রো জি আর, ওইটা বসাইলাম। 1 কেজি ভরের জন্য কৃত কাজ, তাই এম দ্বারা ভাগ করলে 1 কেজির জন্য কাজটা বের হবে, সেটাই হচ্ছে বিভব। তাহলে এই দুইটা বিভবের যোগফল হচ্ছে টোটাল বিভব। এখানে 4/3 পাই রো জি কনস্ট্যান্ট বাইরে আনছি, আর ডি আর ইন্টিগ্রেশন করলে আর স্কোয়ার বাই 2 হয়। ক্যাপিটাল আর থেকে স্মল আর এ যাচ্ছি, এখানে আমি স্মল আর কিউব উপরে এনে এখানে নিচে আর কিউব দিছি, কাটাটি করলে সেম থাকে, কিন্তু এটা আয়তন এটা ঘনত্ব, দুইটা গুণ করলে ভর আসে, ভর এখানে বসাইছি। সো জিএম বাই আর কিউব, এখানে ইন্টিগ্রেশনের মানটা বসাই দিছি, তারপর এখানে জিএম বাই 2 আর কিউব কমন নিয়ে লসাগু করছি, সবকিছু সাজায় এই জিনিসটা আসছে। এখানে ক্যাপিটাল আর হচ্ছে অ্যাকচুয়াল ব্যাসার্ধ, এই স্মল আর হচ্ছে আপনি কতটুকু ব্যাসার্ধে কাজ করতেছেন।
সো স্মল আরটা মাথায় রাখবেন। এই জায়গায় আপনার স্মল আরটা হচ্ছে স্মল আর ইকুয়ালস টু ও এ এবং ক্যাপিটাল আর ইকুয়ালস টু ও বি। এইভাবে পুরো জিনিসটা প্রমাণ করা। ঠিক আছে? তাহলে এই তো আমরা অনেকে হচ্ছে কমেন্ট করতেছে। তো সব কমেন্টকারীকে আমি একটা কমেন্ট করতে বলবো, সেটা হচ্ছে আপনারা কি আজকে এই যে পুরো ক্লাসটা করলাম এইটা বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পেরে থাকেন ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এবং একটু আপনারা তো এখন একটু রমজান মাস, তারপর কলেজে ফার্স্ট ইয়ার ফাইনালে কাছাকাছি চলে আসছে, একটু ঘুমায় পড়ছেন। তা আপনাদের ঘুম পড়া কিভাবে আমরা বুঝি? আপনাদের আগে যে গ্রুপে অ্যাক্টিভিটি থাকতো এখন আর তেমন অ্যাক্টিভিটি নাই। তো যারা আজকে ক্লাসের শেষ পর্যন্ত ছিলেন, নর্ডেম কলেজে ঝাঁকানাকা মার্কা প্রবলেম সলভ করতে পারছেন। এই গোলকের স্পেশালি নিরেট গোলকের যে বিভব, ভিতরের বিভব অনেক কঠিন ছিল টপিকটা। এই সবগুলো টপিক যারা বুঝতে পারছেন তাদের আজকে একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা অবশ্যই আপনারা এই জিনিসগুলোর স্ক্রিনশট সহ আমাদেরকে শিখবো জিতবোতে জানাবেন যে এনডিসি স্পেশালি এনডিসির যেই ঘ নাম্বারের প্রশ্নটা এবং এই টপিকটা যারা বুঝতে পারছেন অবশ্যই আমাদেরকে জানাবেন শিখবো জিতবোতে। আপনারা কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে পারছেন কিনা, কনফিডেন্স ফিল হচ্ছে কিনা। এবং ভাইয়া কিন্তু দেখাইছে অনেকগুলো হোমওয়ার্ক আছে, সবগুলো হোমওয়ার্ক একসাথে দিয়ে দিছি। তো আজকে বাসায় যে আরেকবার ট্রাই করবেন, যেই হোমওয়ার্কগুলো আপনি এতদিন পারেন নাই, যে 10টার মধ্যে 5টা পারতাম, 5টা হয়তো পারি নাই, 6টা পারছি, 4টা পারি নাই। আজকে ক্লাস শেষ হওয়ার পর সবগুলো ক্লাস যারা করছেন তারা চেষ্টা করবেন যে অঙ্কগুলো আগে পারেননি সেই অঙ্কগুলো এখন পারেন কিনা। আমার বিশ্বাস এখন আপনি প্রতিটা অঙ্ক ইনশাল্লাহ পারবেন। আর আমাদের আরো একটা ক্লাস আছে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস, ওই ক্লাসে আমরা আরো অসাধারণ কিছু ম্যাথ করব। আর সিকিউ গুলার জন্য তো বললাম আজকে হয়তো 2টা করাইছি, বাট আরো 6টা সিকিউ রেকর্ডিং এ আপনাকে আজকের মধ্যেই দিয়ে দেওয়া হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আজকের ক্লাস অলমোস্ট এই পর্যন্তই। আপনাদের একটা বিশাল প্রোমো কোড আছে, এই প্রোমোটা অ্যাড করলে আপনারা পরের কোয়ার্টারের জন্য ইজিলি ভালো একটা ডিসকাউন্ট পাবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।